ঠিক একই সময়ে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের এক অতি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উইংয়ে এক জরুরি রুদ্ধদ্বার মিটিং শেষ করে বের হচ্ছিল শারিম। ওর পরনে একটা নিখুঁত ফিটিংসের চারকোল গ্রে কালারের ল্যাপেল স্যুট, ভেতরে ধবধবে সাদা শার্ট আর গলায় গাঢ় নীল রঙের সিল্কের টাই। বাঁহাতে চকচক করছে সীমিত সংস্করণের সুইট ব্যান্ডের ঘড়ি। ওর ঠিক পেছনের ফাইলপত্র বগলে চেপে অত্যন্ত তটস্থ প্রায় কুজো ভঙ্গিতে হেঁটে আসছিল আলভি। আলভির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। যদিও করিডোরে সেন্ট্রাল এসির তাপমাত্রা তখন 16 ডিগ্রিতে সেট করা, তবে আজকে সকাল থেকে শারীন বেশ খিটখিটে হয়ে আছে। ফাইলের ছোটখাটো ভুল দেখলেই অফিসারদের সাসপেন্ড করার হুমকি দিচ্ছে, যার জন্য আলভি এরকম তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে প্রতিটা মিনিট পার করছে। শারীন লবি থেকে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে গম্ভীর ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আলভি, দুপুরে লাঞ্চ মিটিংয়ে শিডিউলটা প্রোটোকল অফিসারকে বলে ক্যান্সেল করো। ওই ফালতু ব্যবসায়ীদের সাথে বসে সময় নষ্ট করার মতো মুড আমার নেই আজ। আমার একটু বিশেষ তাড়া আছে। আলভি আমতা আমতা করে বলল, তো হইয়া গেল। জি বস, সেটা তো করাই যাবে। আমি এখনই ফোন করে ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু স্যার, তার চেয়েও একটা অন্তত জরুরি সম্পর্কতার খবর আছে। শারীন নিজের পায়ের গতি এক চুলো না কমিয়ে শুধু মাথাটা সামান্য ঘুরিয়ে তীক্ষ্ণ বাজ পাখির মতো দৃষ্টিতে আলভির দিকে তাকালো। কী খবর, স্পষ্ট করে বলো। আমার হেয়ালি পছন্দ না, সেটা ভালো করেই জানো। আলভি নিজে শুকিয়ে যাওয়া ঢোক গিলে করিডোরের এদিক ওদিক তাকালো। কোনো পিয়ন বা কোনো কর্মকর্তা শুনেছে কিনা নিশ্চিত হয়ে অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে বলল, স্যার, আসলে আপনি ম্যামের সুরক্ষার জন্য যে স্পেশাল ইন্টেলিজেন্স লোকগুলোকে গোপনে ওনার চারপাশে 24 ঘন্টা লাগিয়ে রেখেছিলেন, ওদের মধ্যে থেকে একজন একমাত্র আমার ফোনে একটা জরুরি ইনফরমেশন দিল। ম্যাম শব্দটা শোনা মাত্রই শারিমের পায়ের গতি যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে 1 সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। সে করিডোরের ঠিক মাঝখানে ঝট করে ঘুরে তাকালো। ওর সেই গাঢ় নেশাক্ত অথচ শান্ত চোখ দুটো এক মুহূর্তে যেন ভয়ঙ্কর শিকারী বাজ পাখির মতো ধারালো হয়ে উঠল। শারিম এক কদম এগিয়ে এসে আলভির দামি শার্টের কলারটা নিজের এক হাত দিয়ে আলতো করে কিন্তু অত্যন্ত শক্ত মুঠোয় চেপে ধরল। ও আলভিকে নিজের মুখের কাছাকাছি টেনে এনে অত্যন্ত ঠান্ডা নিচু কিন্তু মেরুমজা কাঁপানো গলায় বলল, চন্দ্রিমার কি হয়েছে, স্পষ্ট করে বলো আলফি। একটা শব্দ যদি এদিক ওদিক হয়, তবে তোমার এই চাকরি আর এই জীবন আজকে শেষ। আলভি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের হাতের ফাইলগুলো কোনো মতে ধরে রেখে বলল, বস, শান্ত হন স্যার। ওই যে কুখ্যাত মাস্তান রাজন খন্দকারের ছেলে আফিম খন্দকার আছে না, ম্যাম যখন কোচিং বের হয়েছিল তখন মাঝ রাস্তায় নিজের জিপ গাড়ি নিয়ে ওনার পথে আটকিয়ে দাঁড়িয়েছে। শারিমের সুগঠিত চোয়াল দুটো এক লহমায় লোহার মতো শক্ত হয়ে গেল। ওর ভেতরে সেই পরিশীলিত সুশীল মন্ত্রের রূপটা এক ধাক্কায় উধাও হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, তারপর এই শোরের বাচ্চা হয় নর্দমার কেট কি করেছে আমার চন্দ্রিমার সাথে? হাত লাগিয়েছে? না না বস, হাত লাগাইনি। আলভি এক নিঃশ্বাসে বলল, স্যার, ওই আফিম নাকি ম্যামকে সবার সামনে রাস্তার মধ্যে ফুল দিয়ে প্রপোজ করেছে। আলভির কথা শেষ হওয়া মাত্রই শারিমের চোখের মণিতে এক পৈশাচিক আদিম হিংস্রতার দাবানল জ্বলে উঠল। ওর নাকের পাঠা দুটো রাগে ফুঁসতে লাগলো। সে নিজের গলার টাইটা এক হ্যাঁচকা টানে সামান্য ঢিলে করে দিল, যেন ওর দম আটকে আসছে। শারিন চাপা গলায় বলল, আমার চন্দ্রিমা আমার ব্যক্তিগত সম্পত্তি। আমার পবিত্র নারীর দিকে হাত বাড়ানোর সাহসের ট্রেনের কেটের কিভাবে হলো? চন্দ্রিমা কি করেছে? ও কি ভয় পেয়েছে? আলভি একটু স্বস্তির শ্বাস ফেলে বলল, ম্যাম তো ম্যামই বস। ম্যাম ওর ফুল তো দূরের থাক, ওর মুখের ওপর থেকে তীব্র অপমান করে রিসেট করে দিয়েছেন। ওকে ঝাটকা দিয়ে পেটানোর ধমক দিয়ে চলে গেছেন। কিন্তু স্যার, ওই আফিম নাকি যাওয়ার আগে ম্যামকে খুব নোংরা থ্রেট দিয়েছে। বলেছে ওনাকে নিজের ডেরায় তুলে নিয়ে গিয়ে নিজের শরীরের নিচে পিষে ফেলবে। শারিমের পুরো শরীর তখন রাগে থরথর করে কাঁপছিল। ওর ডান হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল। নখগুলো তালুর চামড়া ভেদ করার উপক্রম হলো। যে চন্দ্রিমাকে ও নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, যার পবিত্র গায়ে এই পৃথিবীর কোনো নোংরা বাতাস লাগুক তা ও সহ্য করতে পারবে না, সেই চন্দ্রিমাকে একটা কুৎসিত লম্পট নজর দেওয়ার সাহস কই পায়?
আলফি, গাড়ি বের করো। আজকে আফিমকে এই দুনিয়া থেকে চিরতরে ডিলিট করে দেব। শারিম এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে লিফটের দিকে পা বাড়ালো। ওর মুখের অবয়ব তখন কোনো মন্ত্রী নয়, এক ক্ষুধার্ত পিশাচের মতো লাগছিল। আলফি ফাইলপত্র সামলাতে সামলাতে ওনার পেছনে প্রায় দৌড়াতে দৌড়াতে বলল, স্যার স্যার শান্ত হন। আপনি দেশের একজন মন্ত্রী, আপনার সম্মান উজ্জ্বল, রাজনৈতিক ভবিষ্যৎ। আপনি নিজে গিয়ে যদি একজন সাধারণ রাস্তার মাস্তানকে রাস্তায় মারতে শুরু করেন, তবে মিডিয়া তা জানাজানি হয়ে গেলে আপনার ক্যারিয়ার মারাত্মক এফোর্ট পড়বে। তাছাড়া রাজন খন্দকারও কিন্তু ছেড়ে কথা বলবে না। প্লিজ স্যার, আইন নিজের হাতে নেবেন না। আমরা পুলিশ পাঠাচ্ছি। শারিম লিফটের ভেতরে ঢুকে সজোরে বোতাম চাপতে চাপতে এক পৈশাচিক হাসি হাসলো। ও বলল, আইন? আইন আমার পকেটে থেকে আলফি। যেমন চন্দ্রিমার দিকে চোখ তোলে, যেমন সম্পত্তি দিকে কোনো নজর দেয়, তার জন্য এই শারিমের ডিকশনারিতে কোনো আইন নেই। জাস্ট গেট দ্য কার রেডি। মিনিট পাঁচেকের মধ্যে কালো রঙের প্রাডো গাড়িটি পার্কিং থেকে টায়ারের চিৎকার তুলে বের হয়ে মেইন রোডের দিকে ছুটে চলল। ড্রাইভিং সিটে আলভি ঘামতে ঘামতে স্টিয়ারিং ধরছে, আর পেছনের আরামদায়ক সিটে শারিম বসে নিজের ফোনের স্ক্রিনে অনবরত আফিমের জিপের বর্তমান জিপিএস লোকেশন ট্র্যাক করছিল, যা ওর গোপন এজেন্টরা অনবরত আপডেট পাঠাচ্ছিল। ওর চোখ দুটো তখন পুরোপুরি লাল বর্ণ ধারণ করেছে। এক ভয়ঙ্কর খুনের মেজাজ ওর পুরো অবয়বকে গ্রাস করে রেখেছে। গাড়িটি যখন শাহবাগের এক ব্যস্ত ঘিঞ্জি মোড়ের সিগন্যালে এসে থামলো, সামনে বিশাল বড় জ্যামের লাইন থেকে বিরক্তিতে এক তীব্র চ শব্দ উচ্চারণ করলো সারিম। চারপাশ থেকে বাসের কালো ধোঁয়া আর হর্নের শব্দ আসছিল। সারিম পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। এমন সময় গাড়ির সামনের কাঁচের ওপাশে হুট করে এসে দাঁড়ালো একজন হিজড়া। প্রায় 7-8 জন হিজড়ার একটা দল, যাদের পরনে অত্যন্ত চওড়া সস্তা রঙের জ্যামিতিক শাড়ি, মুখে অতিরিক্ত মেকআপের সাদা প্রলেপ আর ঠোঁটে কড়া রঙের মতো লাল লিপস্টিক। তারা এসে অনবরত বিকট শব্দে হাততালি দিতে দিতে গাড়ির বনেটে ধাক্কা মারতে লাগলো। তালি তালি। ওদের মধ্যে সবচেয়ে মস্ত বড় এবং হৃৎপুষ্ট প্রায় 150 কেজি ওজনের এক ভুটকি হিজড়া, যার নাম চম্পা। সে সরাসরি শারিমের জানালার পাশে এসে কাঁচের উপর নিজের ভারী হাত দিয়ে ধপধপ করে থাপ্পড় মারতে লাগলো, আর অত্যন্ত কর্কশ চেরা ও বিকট গলায় চেঁচিয়ে বলল, এই মন্ত্রী, বিলেতি গাড়িতে বইয়া আসস? আমাদের দিকে একটু তাকা। জলদি কইরা টেহা বের কর। আমাগো দলের সবার লাইগা 5,000 টেহা দিবি, নয়তো এই মেন রোডের মাঝখানে কিন্তু আমরা পরনের জামা কাপড় খুইল্লা ন্যাংটা হইয়া নাচুম। তোর এই মন্ত্রিত্ব আর ইজ্জত কিন্তু 1 মিনিটে পাংচার কইরা দিমু। টেহা বের কর জলদি। অন্যান্য হিজড়িগুলো বিকট শব্দে হাততালি দিয়ে চেঁচাতে লাগলো। টেহা দে, টেহা দে, নয়া মন্ত্রীর গাড়ি রে, টেহা না দিলে জামা খুইলা নিমু। এমনিতে শারিমের মেজাজ তখন চরম তুঙ্গে। ওর মাথার ভেতরে রগগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার উপর এই মাঝ রাস্তায় হিজড়েদের এই চরম উঠো ঝামেলাও সহ্য করতে পারছিল না। শারিম অত্যন্ত বিরক্ত হয়ে জানালার কাঁচটা সামান্য মাত্র 2 ইঞ্চি নামিয়ে এক তীব্র ধমক লাগালো। হ্যাঁ, সরো আমার গাড়ির সামনে থেকে। সরকারি কাজে বাধা দিচ্ছ তোমরা। 1 মিনিট আইজিবিকে ফোন করে পুলিশ দিয়ে জেলে পুরে দেব। চেনো আমাকে? চম্পা হিজড়া নিজের চর্বিযুক্ত কোমরে 2 হাত দিয়ে এক বিশ্রী উগ্র ভঙ্গিতে নিজের নিতম্ব দুলিয়ে বলল, ওরে, আমাগো পুলিশ দেখায়? আমরা পুলিশের গোষ্ঠীরে ডরাই না। আমরা ন্যাংটা। আমাগো হারানো কিছু নাই রে বাবা। টেহা না দিয়া যদি 1 পা সামনে বাড়াস, তবে এইখানে তোর জামা কাপড় খুইলা আমাগো সাথে নিয়া নাচুম। বলেই ও সত্যি সত্যি নিজের শাড়ির আঁচলটা হাত দিয়ে ধরে টান দেওয়ার এক কুৎসিত ভঙ্গি করে শারিমের জানালার দিকে আরও এক কদম এগিয়ে আসতে চাইল। থামো। শারিম হঠাৎ করেই খুব জোরে এক ধাতব কণ্ঠে চিৎকার করে ওদের থামতে বলল। ওর এই আকস্মিক কর্তৃত্বপূর্ণ চিৎকারে চম্পা হিজড়া সহ বাকি পুরো দলটা এক মুহূর্তের জন্য থমকে গেল। ওদের হাততালি দেওয়া হাতগুলো বাতাসেই জমে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শারিমের মুখের সেই চরম খুনের রাগটা 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে
কর্পূরের মতো গায়েব হয়ে গেল। ওর চোখের মণিতে হুট করে এক অত্যন্ত চতুর শয়তানি এবং বিকারগ্রস্ত বুদ্ধি খেলে গেল। ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক চরম বিষাক্ত ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বিষাক্ত বাঁকা এবং শীতল হাসি। শাড়িন জানালার কাঁচটা পুরোপুরি নামিয়ে দিল। এরপর চম্পা হিজড়ার সেই মেকআপ লেপটে যাওয়া মুখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত ঠান্ডা কিন্তু গভীর গলায় বলল, তোমরা মাত্র 5,000 টাকার জন্য এখানে নিজেদের ইজ্জত বিলিয়ে দিতে চাচ্ছ, তাই না? মানুষের সামনে নোংরামি করতে চাচ্ছ। আচ্ছা, আমি যদি তোমাদের এই মুহূর্তে ক্যাশ 10 লাখ টাকা দিই, বিনিময়ে আমার একটা স্পেশাল কাজ করে দিতে হবে। লাখ 10 টাকা! এই শব্দটা শোনা মাত্রই চম্পা হিজড়া সহ বাকি 7-8 জন হিজড়ার চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে গেল। ওদের চোয়ালগুলো ঝুলে পড়ল। ওরা হাততালি দেওয়া ভুলে একে অপরের দিকে বোকার মতো তাকাতে লাগলো। চম্পা নিজের মুখের জর্দা মেশানো পানটা একপাশে চেপে রেখে অবিশ্বাস্য প্রায় তোতলামো গলায় বলল, কি কস মন্ত্রী, ঠাট্টা করস আমাগো লগে? 10 লাখ টাকা? আজ তো 10 লাখ টাকা ক্যাশ দিবি আমাগরে? ওরে বাবারে, এ তো দেখি আলাদিনের চেরাক। কিন্তু আমাগো কি করতে হইব শুনি? শাড়ির নিজের প্যান্টের পকেট থেকে একটা রেশমি রুমাল বের করে নিজের হাতটা অত্যন্ত ধীর স্থির ভাবে মুছতে মুছতে ক্রূর গলায় বলল, একটা ছেলেকে তোমরা সব হিজড়া মিলে জবরদস্তি তাকে রেপ করতে হবে। কাজ শেষ হওয়া মাত্রই ক্যাশ 10 লাখ টাকা আমি দেব। শাড়িমের এই বিকারগ্রস্ত ও ভয়ঙ্কর অবিশ্বাস্য এবং অভূতপূর্ণ অফারটা শোনা মাত্র ওই ড্রাইভিং সিটে বসা আলভির হাত থেকে স্টিয়ারিং হুইলটা প্রায় ছুটে যাওয়ার দশা হলো। বুকটা ধরফর করে উঠল, কপাল বেয়ে ঠান্ডা ঘাম নামলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শুধু হা করে পেছনের দিকে তাকিয়ে নিজের বসের দিকে এমনভাবে দেখলো যেন সে এইমাত্র দেখতে পাচ্ছে আস্ত এক শয়তান ইবলিশ ওর বসের শরীরের ভেতর ভর করে বসে আছে। ওদিকে চম্পা হিজড়া আর দলের বাকি সদস্যরা এই অদ্ভুত আর চরম বিকারগ্রস্ত অফার শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরের মুহূর্তেই ওরা চরম পৈশাচিক উল্লাসে মেতে উঠল। ওরা আবার দ্বিগুণ জোরে হাততালি দিয়ে নিজেদের শাড়ি দুলিয়ে চেঁচিয়ে উঠল, এ তো আমাকে মনের খায়েশ মেটায় দিলা মন্ত্রী। আস্তা জোয়ান পোলা, তার ওপর আবার 10 লাখ টাকা। এ কাজ তো আমরা ফ্রিতেও করতে রাজি আছিলাম। আমাগো উৎসব ওইব আইস। জলদি কও এই পোলা কোনহানে আছে? আজকে ওর পাছার চামড়া আমরা খুইলা নিমু। ওরে আজ আমরা সারুম না। শাড়িন চতুর হাসি দিয়ে আলভিকে বলল, আলভি, হা করে তাকিয়ে সময় নষ্ট করো না। পেছনে ব্যাকআপ স্কোয়াডের কালো মাইক্রোবাসের দরজাটা খুলে এদের সবাইকে সম্মানের সাথে ভেতরে বসাও, আর আমাদের সাথে আফিমের লোকেশনও নিয়ে চলো। আলভি নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘ হতাশ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমি জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই দুনিয়ার সবচেয়ে জাউরা খবিশ নিষ্ঠুর লোকের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম? এ মানুষ তো মানুষ না, এ তো আস্ত একটা ইবলিশের খালাতো ভাই। তবে মুখে বসের ধমকের আর ক্ষমতার ভয় ও দ্রুত ইশারায় পেছনের মাইক্রোবাসের সিকিউরিটি গার্ডদের বলল দরজা খুলে দিতে। হিজড়াদের দলটা অত্যন্ত উৎসাহের সাথে হাসাহাসি করতে করতে মাইক্রোবাসের ভেতরে ঢুকে পড়ল। দুপুর তখন ঠিক 2:30। সূর্যের আলোটা কেমন যেন ম্লান আর হলদেটে হয়ে এসেছে। মেইন রোডের এক নির্জন জঙ্গল ঘেরা কোণার পিচঢালা রাস্তার পাশে দাঁড়িয়েছিল আফিমের সেই কুচকুচে কালো জিপ গাড়িটি। জানালাটা বেশ নিরিবিলি, চারপাশটা ঘন রেইন ট্রি গাছপালা, লতা গুল্ম আর ঝোপঝাড়ে ঢাকা। দুপুরবেলা এই রাস্তায় তেমন একটা মানুষ থাকে না। আফিম তখন জিপের পেছনের সিটে একা বসে অনবরত একটার পর একটা সিগারেট টানছিল আর রাগে ফুঁসছিল। ওর পায়ের কাছে অলরেডি 4-5টা সিগারেটের ফিল্টার পড়ে আছে। সে নিজের হাতের জ্বলন্ত সিগারেটটা জিপের লেদার ড্যাশবোর্ডে সজোরে চেপে চামড়া পুড়িয়ে নিভিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, হুড়পড়ি, তুমি আমাকে সবার সামনে রিজেক্ট করলে। এই আফিম খন্দকারকে এই অপমানের প্রতিশোধ আমি এমনভাবে নেব যে তুমি ধারণাও করতে পারবে না। তোকে যদি আমি এই সপ্তাহের মধ্যে আমার বিছানায় না আনছি, তবে আমি আফিম খন্দকার না। ঠিক তখনই আফিমের জিপের ঠিক পেছনে এসে অত্যন্ত নিঃশব্দে প্রায় বিড়ালের মতো পায়ে এসে থামলো সেই কালো বিশাল মাইক্রোবাসটি। আফিম জানালার লুকিং গ্লাস দিয়ে পেছনে গাড়ি থামতে দেখে একটু অবাক হলো। ভাবলো হয়তো ওর কোনো চামচা এসেছে বা অন্য কোনো রাইভাল গ্যাংয়ের লোক। আফিম নিজের ভেতরের বিরক্তি আর রাগ নিয়ে জিপের দরজাটা এক ঝটকায় খুলে নিচে নামলো।
নিজের কোমরে গোজা পিস্তল একটু ছুঁয়ে দেখলো। আফিম গাড়ি থেকে নামা মাত্রই পেছনের মাইক্রোবাসের স্লাইডিং দরজা দুটো হ্যাচকা টানে খুলে গেল, আর সেখান থেকে একে একে নেমে এলো চম্পা, হিজড়া সহ সেই 7-8 জন মস্ত বড় হৃদপুষ্ট এবং পৈশাচিক চেহারার ভুটকি হিজড়াদের দল। ওদের মুখে লালা ঝোড়া ক্ষুধার্ত হাসি। আফিম ওদের এই নির্জন জায়গায় দেখে চরম ভ্রুকুচকে বিরক্তি গলায় বলল, এই তোরা কারা রে হিজড়ার দল? এখানে কি চাস? মন মরতে আসছিস? সর এখান থেকে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। চম্পা হিজড়া আফিমের সেই চওড়া ছাতি, সুঠাম দেহ আর রাগী চেহারা দেখা মাত্রই নিজের নোংরা জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে বলল, ওরে আমাগো রাজাবাই রে, চেহারা তো আস্তা খাসি পোলাও রে, বডি তো পুরা মাখনের মতো। শোন রে দলবল, একদম খাঁটি মাল আমাগো লাইগা রাইখা গেছে। দর এইডারে, আজ আমাগো ঈদ। আফিম কিছু বুঝে ওঠার আগে 4-5 জন বিশাল ওজনের প্রায় 100 কেজি ওজনের হিজড়া একযোগে বুনো পশুর মতো আফিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। আফিম চমকে উঠে নিজের পকেট থেকে কোমর থেকে পিস্তল বের করতে চাইলো, কিন্তু ওর হাত নাড়ানোর আগেই চম্পা হিজড়া নিজের বিশাল ওজনের শরীর দিয়ে আফিমকে ধাক্কা মেরে মাটির সাথে পেস্ট করে দিল। আফিম পিচঢালা রাস্তার ওপর আছাড় খেয়ে পড়ল। ওর হাতের পিস্তলটা ছিটকে চলে গেল ঝোপের ভেতর। চম্পা ওর বুকের ওপর বসে পড়ল, যেন একটা আস্ত পাহাড় ওর ওপর চেপে বসেছে। আফিম মাটির সাথে লেপ্টে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল। এই শুয়োরের বাচ্চারা, তোরা জানিস আমি কে? আমি আফিম খন্দকার। তোদের আমি জ্যান্ত কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। ছাড় আমাকে, হাত সরা। পাশে থাকা একজন হিজড়া আফিমের এই কথা শুনে নিজের কোমরে থাকা এক টুকরো নোংরা দুর্গন্ধযুক্ত কালো কাপড় দিয়ে ওর মুখটা শক্ত করে বেঁধে ফেললো। ফলে ওর চিৎকারগুলো ভেতরের গোঙানিতে রূপ নিল। এরপর ওরা সবাই মিলে অত্যন্ত দক্ষতায় আফিমের জিপের ভেতরে থাকা টোয়িং দড়ি দিয়ে ওর হাত পা দুটোকে শক্ত করে বেঁধে ফেললো। আফিম শত চেষ্টা করেও নিজের সমস্ত শক্তি দিয়েও ওদের সেই সম্মিলিত পাশবিক শক্তির সামনে এক চুলো নড়তে পারল না। ওরা সবাই মিলে আফিমকে কুকুরের মতো চ্যাংডোলা করে তুলে মেইন রোডের পাশে সেই ঘন অন্ধকার মাসভর্তি জঙ্গলের ভেতরে ঝোপঝাড়ের দিকে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই ঘন জঙ্গলের গভীর থেকে আফিমের অবরুদ্ধ, তীব্র, যন্ত্রণাদায়ক আর চরম অপমানের গোঙানির শব্দ বাতাসে ভেসে আসতে লাগলো। চম্পা হিজড়া সহ সেই 7 জন ভুটকে হিজড়া একযোগে আফিমের ওপর নিজেদের সেই পৈশাচিক বিকারগ্রস্ত আর আদিম লাঞ্ছনা তাণ্ডব শুরু করে দিল। আফিমের সেই তথাকথিত পুরুষালী মাস্তানগিরি ও সেই লম্পট অহংকার যা দিয়ে ও মেয়েদের জীবন ধ্বংস করত, তা এক এক করেও নিজের শরীরের ভেতর দিয়ে নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। ওর চোখ দিয়ে যখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জঙ্গলের নির্জনতায় ওর এই আত্মচিৎকার শোনার মতো কেউ ছিল না। প্রকৃতিও যেন আজ ওর এই পাপের শাস্তি মুখ বুজে দেখছিল। এদিকে জঙ্গল থেকে প্রায় 100 গজ দূরে রাস্তার এক নিরাপদ গাছে ছায়ায় ঘেরা কোনায় প্রাডো গাড়িটির ভেতরের এসি ঠান্ডা বাতাস সুগন্ধি পরিবেশে অত্যন্ত আরামদায়ক ভঙ্গিতে হেলান দিয়ে বসেছিল শারিম। ওর বাম হাতে থাকা ফোনের স্ক্রিনে তখন অনবরত রঙিন জেলি আর ক্যান্ডিগুলো ফাটছিল। শারিম অত্যন্ত মনোযোগ দিয়ে ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল। ও সুগঠিত ঠোঁটের কোণে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তির হাসি। জঙ্গল থেকে আসা আফিমের সেই তীব্র পশুর মতো অবরুদ্ধ গোঙানি আর হিজড়াদের উল্লাসের শব্দ মৃদুভাবে ওর কানে পৌঁছালেও ওর মুখের একটি পেশিও নড়ল না, চোখের কোনো অনুশোচনা বা ঘৃণাও ছিল না। যেন ওর কাছে এই মুহূর্তে গেমের এই কঠিন লেভেলটা পার করাটাই এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ড্রাইভিং সিটে বসা আলভির পুরো শরীর ভয়ে আতঙ্কে কাঁপছিল। সে নিজে 2 হাত দিয়ে কপাল চেপে ধরে অনবরত চোখ বন্ধ করে বিড়বিড় করছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমার ঈমানের সাথে রক্ষা করেন। আমি কোনো পাপে এই চাকরি করতে আসলাম? একটা জলজ্যান্ত ছেলেকে হিজড়া দিয়ে রেপ করিয়ে দিল এই লোক। ওনার মনে একটু দয়া মায়া নাই? আজ সমাজ কোথায়, ছেলেদের সম্মান কোথায়? এখন দেখছি ছেলেরাও নিরাপদ নয় এই দেশে। এই লোক মানুষ না, আস্ত একটা সাইকোপ্যাথ, একটা সিরিয়াল কিলারের চেয়েও ভয়ঙ্কর। আলভি আর নিজের ভেতরের ভয় ধরে রাখতে না পেরে পেছনের দিকে তাকালো। তার মুখটা তখন কান্নায় ভেঙে পড়ার মতন হয়েছে। ও অত্যন্ত করুণ ও কাঁপানো গলায় বলল, বস আর কতক্ষণ? লোকটা তো মনে হয় মরেই যাবে। ওভাবে হিজড়াদের নিচে পিষে ওর গঙ্গানি তো বন্ধ হয়ে আসছে। স্যার প্লিজ এবার ওনাদের থামতে বলুন স্যার। শারিম নিজের ফোনের স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্য চোখ না সরিয়ে অত্যন্ত অলস, নিস্পৃহ এবং হিমশীতল গলায় বলল, আরেকটু আলফি,
4টে ধৈর্য ধরো। গেমের এই লেভেলটা পার হতে আর মাত্র 4টে রঙিন ক্যান্ডি ফাটানো বাকি আছে। মুভসও বেশি নেই। তাছাড়া যে আমার চন্দ্রিমাকে নিয়ে নোংরা স্বপ্ন দেখার দৃশ্যতা দেখায়, তার শাস্তিটা তো একটু স্পেশাল, একটু ইউনিক হওয়াই উচিত, তাই না? ও যাতে নিজের মুখ আর শরীর কোনোদিন কোনো মেয়েকে দেখানোর যোগ্য না থাকে। জাস্ট ওয়াচ দ্য গেম, আলফি। বিকেলে তপ্ত রোদ তখন ম্লান। ঝোপঝাড়ের মাথায় এক বিষণ্ণ তামাটে আলো ছড়িয়ে হুট করে থেমে গেল এতক্ষণের পৈশাচিক তাণ্ডব। শাড়ির আঁচল কোমরে গুজে কপাল থেকে ঘাম আর মেকআপের মিশ্রণ মুছল চম্পা হিজড়া। একটা বিকট হাততালি দিয়ে মাটিতে অর্ধমৃত রক্তাক্ত আফিমের দিকে তাকিয়ে তীব্র তাচ্ছিল্য হাসল সে। আফিমের সেই কালো শার্ট এখন ছিন্ন ভিন্ন, সারা শরীরে কামড় আর খামচির কালচে দাগ, মুখ থেকে খসে পড়া কাপড়ের টুকরো বেয়ে ঝরছে লালা আর রক্ত। আধ বোঝা চোখে সে যেন নিজের শেষ নিঃশ্বাসটুকু গুনছে। নিজের দলবলের দিকে তাকিয়ে চম্পা কর্কশ গলায় বলল, চল রে দল বল, মন্ত্রী সাহেব যে কাম দিছিলেন হেইডা 16 আনা ওসুল। খিলখিল হাসিতে মেতে উঠে তারা মেইন রোডের দিকে চলে গেল। নিঝুম জঙ্গলের কোনায় পড়ে রইল দাপুটে লম্পট আফিম খন্দকার, যার পুরুষালী তেজ এখন নোংরা ধুলোয় মিশে ছটফট করছে। মৃদু গঙ্গানির শক্তিও তার নেই। অবচেতন মগজে তখন ভেসে উঠছে অতীত। ঠিক এমনভাবেই তো তার হাতে ধর্ষিত 25টা মেয়ের শরীর শোচনীয় অবস্থায় পড়ে থাকতো। আজ নিজের পাপের হিসাব মিলাচ্ছে সে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা কালো প্রাটোর ভেতরে সিটে বসে শারিন ফোনটা পকেটে রাখলো। ক্যান্ডি ক্রাশ গেমের লেভেলটা সফলভাবে পার করে তার মুখে এখন পরম তৃপ্তির চতুর হাসি। ততক্ষণে তার পেছনের স্কোয়াড থেকে টাকা নিয়ে হিজড়াদের দলটা চম্পট দিয়েছে। স্যুটের কলারটা সোজা করে শারিন ড্রাইভিং সিটে বসা আলভিকে বলল, আলফি, গাড়ি স্টার্ট দাও। এবার একটি সমাজসেবামূলক কাজ করতে হবে। স্টিয়ারিংয়ের মাথা ঠেকিয়ে তবা পড়তে থাকা আলভি চমকে তাকালো। সমাজ সেবা স্যার? এইমাত্র একটা মানুষকে জ্যান্ত নরকে পাঠালেন, আর এখন? শারিন রহস্যময় হাসলো। গাড়িটা ওই ঝোপের কাছে নাও, তাহলে বুঝবে। কাঁপা কাঁপা হাতে আলভি গাড়ি এগিয়ে নিয়ে ঠিক আফিমের কাতরাতে থাকা ঝোপের পাশে থামলো। গাড়ি থামতেই শারিমের মুখের চতুর ভাবটা পলকে বদলে গেল। এক ঝটকায় দরজা খুলে সে যখন নিচে নামলো, তখন তার চোখে মুখে চরম বিস্ময় আর গভীর উদ্বেগ। রাস্তার 2-1 পথচারী দেখে শারিম বেশ জোরে চিৎকার করে উঠল। আরে ওটা কি ঝোপের আড়ালে? আলফি, জলদি এসো, মনে হচ্ছে কেউ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। বসের এই দয়ালু রূপান্তর দেখে আলভি মনে মনে বলল, অসংখ্যের চুরি নাই ওনার কাছে, নিজে খাইয়া এখন আবার ডাক্তার সাজতেছে। তবে সে দ্রুত গাড়ি থেকে নেমে শারিমের পেছনে দৌড়ে গেল। ঝোপের ভেতরে ঢুকে আফিমের রক্তাক্ত অবস্থা দেখে শারিম কপালে হাত থেকে নিখুঁত অভিনয়ে চেঁচিয়ে উঠল। এটা তো রাজন খন্দকার ছিল আফিম। ওর এই অবস্থা কি করলো? কোন জানোয়ার এমন বৈশাচিক নির্যাতন চালালো? আফিম আধবোঝা চোখে দেখল স্বয়ং দেশের শিক্ষামন্ত্রী আবরার সারিম তার সামনে দাঁড়িয়ে। চোখে তার ব্যাকুল দয়া। আফিম তো আর জানে না এই সুদর্শন দেবদূতের আড়ালে লুকিয়ে থাকা শয়তানটাই এই মূল হোতা। সে শেষ শক্তিতে শারিমের স্যুটের কোনা ছুঁয়ে গোঙালো, বাঁচান। একদম চিন্তা করবে না আফিম, আমি আছি। সারিম আলভিকে ধমক দিল। আলফি, হবু দাঁড়িয়ে তামাশা কি দেখছো? ওর বাঁধন খোলো, জলদি ওকে গাড়ির পিছনে ছিঁড়ে তোলো, হসপিটাল নিয়ে চলো। আলভি বসের এই দ্বিমুখী রূপ দেখে শিউরে উঠল। সে দ্রুত আফিমের দড়ি খুলে ফেলল। দূর থেকে সাধারণ মানুষ যাতে দেখে মন্ত্রী নিজে কতটা ব্যাকুল, তাই শারিম নিজেই আফিমের হাতটা বুকে আগলে ধরে তোলার ভান করল। ততক্ষণে কয়েকজন পথচারী আর রিক্সা চালক সেখানে ভিড় জমিয়েছে। আফিমকে গাড়ির পেছনে সিটের ফ্লোরে শুইয়ে দেওয়া হলো। যন্ত্রণায় অবচেতন হতে হতেও আফিমের মগজে শারিমের এই উপকারিতা এক মস্ত বড় ঋণের মতো গেঁথে গেল। গাড়ির দরজা বন্ধ করে শারিম ফ্রন্ট সিটে বসতে দয়ালু ভাবটা কর্পূরের মতো উড়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল সেই খুনে বাঁকা হাসি। দামি রুমাল দিয়ে হাত মুছতে মুছতে এসে জানালার বাইরে তাকালো। আলভি গাড়ি মেইন রোডে তুলে রিয়ার ভিউ মিররে বসের হাসি মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। বস, আপনি তো আস্ত একটা চালবাজের খনি। পুরো দুনিয়ার মানুষ জানবে আপনি আফিমকে বাঁচিয়েছেন। খোদ ওর বাপ আপনার পায়ে এসে কৃতজ্ঞতায় সেজদা দেবে। বস, বিশ্বাস করেন, পয়সা থাকতে আমি নিজে আজ আপনাকে নোবেল প্রাইজ দিতাম। কি অ্যাক্টিং আপনার! বাহ। বিকেলের ম্লান আলো ততক্ষণে শহরের বুক থেকে বিদায় নিয়েছে।
পিচঢালা রাজপথের উপর জেঁকে বসেছে এক অদ্ভুত থমথমে গোধূলি। ল্যাম্পপোস্টের হলদেটে আলোগুলো একটা একটা করে জ্বলে উঠতে চারপাশের চেনা শহরটা কেমন যেন এক মায়াবী অথচ ক্রূর রূপ ধারণ করলো। গাড়ির পিছনে সিটের ফ্লোরে তখন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল আফিম। তার অবরুদ্ধ গোঙানি আর ভারী নিঃশ্বাসের শব্দে গাড়ির ভেতরের ঠান্ডা বাতাসও যেন ভারী হয়ে আসছিল। ফ্রন্ট সিটে বসে শাড়ি অত্যন্ত নিপুণ হাতে নিজের স্যুটের হাতাটা সামান্য টেনে ঘড়ির দিকে তাকালো। সময়টা ঠিকঠাক হিসাব করেও আলভির দিকে তাকিয়ে এক চিলতেই শীতল হাসি উপহার দিল। আলভি তখনও স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে কাঁপছিল। ওর চোখের সামনে এখনো ভাসছে সেই জঙ্গলের পৈশাচিক ঘটনা। খোদ শয়তানও বোধহয় শাড়ি মেরে নিখুঁত ঠান্ডা মাথার কুটচল দেখে লজ্জায় মুখ লুকাতো। গাড়িটি যখন স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে এসে সশব্দে ব্রেক কষল, শাড়িম এক মুহূর্তের মধ্যে নিজের মুখের সেই ক্রূর বিষাক্ত হাসিটা মুছে ফেলল। সেখানে স্থান করে নিল এক দায়িত্বশীল, উদ্বিগ্ন এবং মহানুভব জননেতার অবয়ব। দরজা খুলেও নিজেই প্রথমে নিচে নামলো। স্ট্রেচার আনার জন্য ওর সেই বজ্র কণ্ঠের চিৎকার পুরো ইমার্জেন্সি ওয়ার্ডকে কাঁপিয়ে তুলল। ওয়ার্ড বয়, জলদি স্ট্রেচার আনো, গো ফাস্ট, জলদি যাও। মন্ত্রীর এমন ব্যাকুলতা দেখে হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। অর্ধমৃত, রক্তাক্ত আর ছিন্ন ভিন্ন পোশাকের আফিমকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল, তখনও ওর একটা হাত শাড়িমের স্যুটের কোণাটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। অবচেতন মগজের শেষ আলোড়নেও আফিম ভাবছিল, এই দুনিয়ায় যদি কোনো দেবদূত থেকে থাকে তবে সে মৃধা আবরার শাড়িম, যে তাকে এই নরকুণ্ড থেকে উদ্ধার করে এনেছে। শাড়িম পরম মমতায় আফিমের কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো ভয় নেই আফিম, তুমি এখন নিরাপদ। আমি নিজে এখানে আছি, তোমার কিচ্ছু হতে দেব না আমি। আফিমকে যখন এমার্জেন্সিতে ঢুকিয়ে দেওয়া হলো, শাড়িম ইমার্জেন্সি করিডোরের একটা চেয়ারে বসে অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে নিজের কপালটা চেপে ধরল। আলভি এক কোণায় দাঁড়িয়ে বসের এই বিশ্বমানের অভিনয় দেখছিল আর মনে মনে ভাবছিল, এই লোক যদি রাজনীতিতে না এসে থিয়েটারে যেত তবে অস্কারের সমস্ত রেকর্ড একাই ভেঙে দিত। ঠিক 1.5 ঘন্টা পর হাসপাতালের ভিআইপি কেবিনের বাইরে তখন যেন তিল ধারণের জায়গা নেই। রাজন খন্দকারের ব্যক্তিগত ক্যাডার বাহিনী, রাজনৈতিক চামচা আর মিডিয়া কর্মীদের ভিড়ে পুরো ফ্লোর গমগম করছে। সাবেক এই দাপুটে সংসদ সদস্য রাজন খন্দকার করিডোর দিয়ে প্রায় দৌড়ে আসছিলেন। ওনার চওড়া কপাল বেয়ে তখন ভয়ের ঠান্ডা ঘাম ঝরছিল। যে মানুষটার একটা ইশারায় পুরো শহর স্তব্ধ হয়ে যায়, আজ নিজের একমাত্র ছেলের এই খবর শুনে ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওনার পরনে একটা ঢিলেঢালা পাঞ্জাবি, চোখের কোণে জমে থাকা জল আর আতঙ্কের এক স্পষ্ট ছাপ। রাজন খন্দকার কেবিনের সামনে শাড়িমকে দাঁড়িয়ে থাকতে দেখেই ওনার 2 হাত বাড়িয়ে এগিয়ে এলেন। ওনার গলাটা তখন কান্নায় বুঝে এসেছে। সারিম, আমার আফিম, আমার একমাত্র মানিক, আমার মানিকও বেঁচে আছে তো? ওনারা কি বলেছে ডাক্তাররা? শাড়িম অত্যন্ত গম্ভীর অথচ সান্ত্বনাদায়ক ভঙ্গিতে রাজন খন্দকারের 2 হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন। ওনার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত নরম গলায় বলল, আঙ্কেল, নিজেকে শক্ত করুন। আল্লাহর অশেষ রহমত যে আমি ঠিক সময়ে পথ দিয়ে ফিরছিলাম। আফিমের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, কিন্তু ডাক্তাররা জানিয়েছেন ও এখন বিপদমুক্ত। তবে ওর উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা কোনো সুস্থ মানুষ কল্পনা করতে পারে না। রাজন খন্দকার কেবিনের দরজায় কাঁচ দিয়ে ভেতরের বেডে শুয়ে থাকা ছেলের দিকে তাকালেন। আফিমের সারা শরীর সাদা ব্যান্ডেজে মোড়ানো, মুখে অক্সিজেনের মাস্ক আর অনবরত স্যালাইন চলছে। নিজের অমন তাগড়া দাপুটে ছেলেকে এভাবে জ্যান্ত লাশের মতো পড়ে থাকতে দেখে রাজন খন্দকারের ভেতরের বাবাটা যেন ডুকরে কেঁদে উঠল। ওনার চিবুক কাঁপতে লাগলো। 2 চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়লো ওনার দামি পাঞ্জাবির ওপর। কোন জানোয়াররা এই কাজ করলো? কার এত বড় সাহস যে রাজন খন্দকারের কলিজায় হাত দেয়? আমি ওদের চামড়া তুলে নুন দেব, ওদের 14 গোষ্ঠীকে আমি জ্যান্ত কবর দেব। রাজন খন্দকার রাগে, অপমানে আর যন্ত্রণায় দেওয়ালে একটা সজোরে ঘুষি মারলেন। ওনার গলার রগগুলো ফুটে উঠল। শাড়িম একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার কাঁধে হাত রাখল। অত্যন্ত সহানুভূতিশীল গলায় বলল, আঙ্কেল, শান্ত হন। আইন নিজের গতিতে চলবে, কিন্তু এই মুহূর্তে আপনার আফিমের পাশে থাকা দরকার। ওর মানসিক অবস্থা খুবই নাজুক। ও অবচেতন অবস্থাতে শুধু আপনার নাম ধরে রাখছিল।
রাজন খন্দকার ঝাপসা চোখে শারীমের দিকে তাকালেন। এই তরুণ মন্ত্রীর পায়ের কাছে এসে নতজানু হতে ইচ্ছে করলো। ওনার মনে হলো আজ যদি শারীম না থাকতো তবে হয়তো ওনার ছেলের লাশটা কোনো নর্দমায় পড়ে থাকতো। ওনার চোখের এক মুহূর্তে গভীর কৃতজ্ঞতার রূপ নিল। সারিম, আমি সারিম সারিম আমি আপনাকে কি যে বলে ধন্যবাদ দেব। হ্যাঁ, হ্যাঁ, আমার আমার সেই ভাষা জানা নেই আমার সারিম। রাজন খন্দকার শারীমের হাত দুটো ধরে ওনার গলার আওয়াজটা বুঝে এলো। শারীম মনে মনে এক পৈশাচিক উল্লাসে মেতে উঠল। রাজন খন্দকারের মতো একটা বিশাল খুঁটি এখন ওর হাতের পুতুল। যে চন্দ্রিমাকে আফিম স্পর্শ করার স্বপ্ন দেখেছিল সেই চন্দ্রিমার আসল প্রেমিক এখন আফিমের বাপের মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাইরে শারীম অত্যন্ত বিনয়ী এক হাসি হাসল। কি বলছেন আঙ্কেল? এগুলো বলবেন না প্লিজ। আপনি আমার সিনিয়র আঙ্কেলের মতো, আফিম আমার ছোট ভাইয়ের মতো। ওর এই বিপদের পাশে দাঁড়ানো আমার নাগরিক এবং নৈতিক দায়িত্ব। আপনি কেবিনে ঢুকুন। ওর এখন আপনার সাপোর্ট প্রয়োজন। আমি একটু মিডিয়ার দিকে সামলাচ্ছি। বাইরের সাংবাদিকরা ভিড় করে আছে, এই খবরটা চাপা রাখা যাবে না। রাজন খন্দকার কৃতজ্ঞতার মাথা নেড়ে কেবিনের ভেতর ঢুকে গেলেন। ওনার পা দুটো তখনও কাঁপছিল। শারীম কেবিনের দরজাটা আলতো করে টেনে দিয়ে করিডোরের এক কোণায় এসে দাঁড়ালো। আলভি ততক্ষণে মিডিয়া সেলের প্রেস রিলিজটা রেডি করে শারীমের সামনে এনে দাঁড় করিয়েছে। শারীম কাগজটার উপর চোখ বোলাতেই ওর ঠোঁটের কোণে সেই চতুর শয়তানি হাসিটা আবার ফিরে এলো। অত্যন্ত কড়া গলায় আলভিকে বলল, সবগুলো নিউজ চ্যানেলে আর অনলাইন পোর্টালে স্ক্রিপ্টটা হুবহু পাঠাও। এক অক্ষরও যেন হেরফের না হয়। বিশেষ করে হেডলাইনটা যেন পুরো দেশের মানুষের চোখ কপালে তুলে দেয়। দেশের খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় এক নজিরবিহীন তোলপাড় শুরু হলো। চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয়ের করিডোর সবখানে কেবল একটি আলোচনা। প্রধান দৈনিকগুলোতে বড় বড় অক্ষরে ছাপা হলো সে চাঞ্চল্যকর খবর। ও নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রাজন খন্দকারের একমাত্র ছেলে আফিম খন্দকার দলগত নির্যাতনের শিকার হয়েছেন। আজ সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আফিম খন্দকার একদল হিজড়ার অতর্কিত হামলার শিকার হন। অভিযুক্ত হিজড়ারা তাকে জোরপূর্বক জিম্মি করে শারীরিক ও যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই ভুক্তভোগীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবরটা ছড়িয়ে পড়া মাত্রই পুরো শহরের অপরাধ জগতে এক নীরব সুনামি বয়ে গেল। যে আফিম খন্দকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে নিজের পৈশাচিক লালসা চরিতার্থ করত, যাকে পুরো শহরের মানুষ এক ডাকে সন্ত্রাস বলে চিনত, সে আজ একদল হিজড়ার হাতে দলগত ধর্ষণের শিকার হয়েছে। এর চেয়ে বড় কুৎসিত, লজ্জাজনক এবং ভয়াবহ প্রতিশোধ আর কি হতে পারে? সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনগুলো সাধারণ মানুষের ক্ষোভ, উপহাস আর এক অদ্ভুত স্বস্তির মাধ্যমে ভরে উঠল। মানুষ বলতে লাগলো, প্রকৃতির বিচার বড়ই নির্মম, যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। কেউ কেউ আবার খোদ শিক্ষামন্ত্রী আবরার শারীমের মহানুভবতার প্রশংসার পঞ্চমুখ হলো। কারণ প্রতিটি নিউজের নিচে ছোট করে লেখা ছিল, মাননীয় শিক্ষামন্ত্রী আবরার শারীম নিজের গাড়ি থামিয়ে জঙ্গল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কেবিনের ভেতরে তখন এক ভারী গুমোট নীরবতা। জানালার ভারী পর্দাগুলো টেনে দেওয়া হয়েছে যাতে দুপুরের কড়া আলো ভেতরের অন্ধকারকে দূর করতে না পারে। আফিম বেডে শুয়ে ছটফট করছিল। ওর শরীরের ক্ষতগুলো হয়তো ধীরে ধীরে শুকিয়ে আসছিল, কিন্তু ওর ভেতরে সেই পুরুষালী অহংকার দাপট চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চোখের কোণ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সিলিংয়ের দিকে তাকিয়ে শুধু ভাবছিল, এই কলঙ্কিত মুখ নিয়ে ও কিভাবে এই সমাজে মুখ দেখাবে। ও কি আবার রাস্তায় দাঁড়াবে? রাজন খন্দকার ছেলের বেডের পাশে একটা চেয়ারে বসে ওনার নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরেছিল। ওনার চোখের সামনে খবরের কাগজের সেই হেডলাইনটা বারবার ভেসে উঠছিল। ওনার পুরো রাজনৈতিক ক্যারিয়ার, ওনার খন্দকার বংশের ইজ্জত এক নিমেষে মাটির সাথে মিশে গেছে। ওনার নিজের ক্যাডাররা পর্যন্ত এখন আড়ালে হাসাহাসি করছে। ওনার সেই অহংকারী চিবুকটা আজ বুক অব্দি নেমে এসেছে। এদিকে রাতের সব কাজ শেষ করে শারীম বাড়ি ফিরল। পায়ে সে চিরচেনা ভারী বুট জুতোর খটখট শব্দে ক্লান্তি মাখানো। বেডরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শারীমের পায়ের গতি থমকে গেল। তার চোখ দুটো বিস্ময়ে চড়ক গাছ। রুমের নরম ড্রিম লাইটের আলোয় শারীমের বিশাল কিং সাইজের বিছানার উপর বসে আছে অরি। কোনো বই নেই, কোনো খাতা নেই। চশমাটা টেবিলের ওপর শান্ত হয়ে পড়ে আছে। অরির পরনে একটা
হালকা কালো রঙের সুতি শাড়ি, চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। সবচেয়ে অবাক করার বিষয় হলো তার তথাকথিত বিদ্যাসাগর বউ আজ পড়ার টেবিল ছেড়ে শাড়িমের বিছানার ওপর দুলকি চালে পা দুলাচ্ছে আর গুনগুন করে একটা অচেনা সুর ভাসছে। শাড়িন দরজার চৌকাঠে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে হাত ঘড়িটা দেখলো রাত 12:30। এই সময় অরি পড়াশোনা বাদ দিয়ে তার ঘরে বসে আছে, তাও আবার এভাবে। শাড়িম আস্তে আস্তে রুমের ভেতরে ঢুকলো, কোটটা খুলে সোফার ওপর হেয়ালি করে রাখলো। এরপর ধীর পায়ে অরির দিকে এগিয়ে গেল। ওর চোখে রাজ্যের কৌতূহল আর অবিশ্বাস। শাড়িনকে দেখে অরি মোটেও বিরক্ত দেখালো না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে মায়াবী মিষ্টি হাসি। সেই হাসি দেখে শাড়িমের বুকের ভেতরটা যেন এক ঝটকায় সপ্তম আসমানে গিয়ে ঠেকলো। মুহূর্তেই যেন শাড়িম একটা পোষা বিড়ালে পরিণত হলো। অরি বিছানায় নেমে শাড়িমের দিকে দুপায়ে এগিয়ে এলো, গলার স্বরটা যতটা সম্ভব মধুর আর আহ্লাদি করে তুলে বলল, স্বামী, ও স্বামী, স্বামী গো বলি শুনছেন? শাড়িম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অরির মুখ থেকে স্বামী ডাক, তাও আবার এত সোহাগ মাখানো সুরে। শাড়িমের বুকের ভেতর আনন্দে সুনামি বয়ে গেল। সে সব ক্লান্তি ভুলে একগাল হেসে অরির মুখোমুখি দাঁড়ালো। বউ বলো। অরি তার ডাগর ডাগর চোখ দুটো একটু নাচিয়ে শাড়ির আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে চপল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমাকে আপনি কতটুকু ভালোবাসেন? শাড়িম এই অভাবনীয় প্রশ্নে একটু থমকে গেল। সে অরির কোমরটা আলতো করে জড়িয়ে ধরে নিজের দিকে একটু টেনে নিয়ে বলল, শিয়াল মুরগিকে যতটা ভালোবাসে আমিও ঠিক তোমাকে ততটা ভালোবাসি বউ। অরির ভেতরের রাগটা দপ করে জ্বলে উঠতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। অত্যন্ত কৌশলে নিজের মুখে একটা কৃত্রিম বিস্ময় আর আদরে বিরক্তি ফুটিয়ে তুলে বলল, এবার কেমন অদ্ভুত ভালোবাসার সংজ্ঞা! শিয়াল কি কখনো মুরগিকে ভালোবাসে? সে তো সুযোগ পেলেই ঘাড় মোটকে খেয়ে ফেলে। শাড়িমা হাহা করে হেসে উঠল। অরির কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আরে পাগলি, এটাই তো আসল ভালোবাসা। শিয়াল মুরগিকে এতটাই ভালোবাসে যে তাকে নিজের থেকে আলাদা করতে চায় না, একেবারে নিজের পেটের ভেতরে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেয়। এটা হচ্ছে ভালোবাসা.com 100% আলট্রা প্রো ম্যাক্স। এর উপরে কেউ কাউকে ভালোবাসতে পারে না, ভাসলেও যে ব্যক্তি মৃগী বেড়া মোঠে মারা যায়। অরি মনে মনে বলল, হ্যাঁ, তোর এই ভালোবাসার 14টা বাজাতে আজ আমি এসেছি। কিন্তু মুখে সে একগাল কৃত্রিম লজ্জা ফুটিয়ে শাড়িমের বুকে আলতো একটা কিল মেরে বলল, দেখ, কি যে বলেন না আপনি, যত সব আজব আজব যুক্তি। তা এই আলট্রা প্রোম্যাক্স ভালোবাসার মানুষটা কি তার এই লক্ষ্মী বউয়ের একটা ছোট্ট আবদার রাখবে না? শাড়িম যেন তখন সপ্তম আসমান ছাড়িয়ে অষ্টম আসমানে ভাসছে। অরির এই নরম ছোঁয়া, এই মিষ্টি কথা তাকে পুরো মাতাল করে দিয়েছে। সে বুক ফুলিয়ে বলল, আবদার? তোমার জন্য আমি পুরো পৃথিবী লিখে দিতে পারি চন্দ্রিমা। বলো কে চাও? আকাশের চাঁদ এনে দেব? অরি হেসে ফেলল, বলল, না না, চাঁদ লাগবে না, চাঁদ তো আমি নিজেই, তাই না? আসলে হয়েছে কি, কাল রাতে আপনি যখন রাগ করে আমার কেমিস্ট্রি নোটগুলো পুড়িয়ে দিলেন না। শাড়িমের মুখের হাসিটা একটু দমে গেল। সে আমতা আমতা করে বলল, ওটার জন্য আসলে আহা, শুনুনি না, অরি শাড়িমের মুখে আঙুল দিয়ে থামিয়ে দিল। আমি রাগ করিনি একদম। পরে ভেবে দেখলাম আপনি তো ঠিকই বলেছেন, এই বই খাতাগুলো আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। আপনি আমার স্বামী, আপনার অধিকার সবার উপরে। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি আর ওই ছাইপাশ নোটবুক ছোবই না। শাড়িম তো খুশিতে গদগদ। সে অরিকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু অরি চতুরতার সাথে একটু পিছিয়ে গিয়ে বিছানার পাশে রাখা এক তাজা নতুন খাতা আর কলম তুলে নিল। অরি বলল, কিন্তু সমস্যা একটা আছে স্বামী, ওই নোটগুলো তো আমার কোচিংয়ের ভাইয়া ক্লাসে চেক করবেন। যদি আমি কালকের মধ্যে ওগুলো জমা না দিই তাহলে তো আমাকে কোচিং থেকে বের করে দিতে পারে। এখন আমি তো আর ওই পচা কেমিস্ট্রি লিখতে চাই না, তাই ভাবছিলাম। শাড়িম উৎসুক হয়ে বলল। কি ভাবছিলে বউ? অরি শাড়িমের হাতে খাতাটা আর কলমটা গুজে দিয়ে চোখের পলক ফেলে বলল, ভাবছিলাম আমার এই বিয়ের এবং সর্বগুণ সম্পন্ন স্বামী যদি কষ্ট করে নোটগুলো একটু লিখে দিতেন, আমি মুখে মুখে বলবো আর আপনি আপনার সুন্দর হাতের লেখায় টপাটপ তুলে নেবেন। তাহলে স্যারের মাথার মানে মার থেকেও বেঁচে গেল, আর আমার পড়াশোনার পেছনে সময়ও নষ্ট হলো না। আপনি তো বলেন আপনি আমার জন্য সব করতে পারেন, এটুকু পারবেন না স্বামী গো?
শারিম তখন অরির চোখের মায়ায় পুরো অন্ধ। সে ভাবল বউ যখন পড়াশোনা ছেড়ে ওর দিকে মনোযোগ দিচ্ছে তখন এইটুকু লিখে দেওয়া তো কোনো ব্যাপারই না। তাছাড়া কাল রাতে ওর খাতা পুড়িয়ে দেওয়ার একটা অপরাধবোধও কাজ করছিল। শারিম খাতা কলম হাতে নিয়ে বুক টান করে বলল, ধুর, এই সামান্য কাজ। মৃধা আবরার শারিম আমলাদের ফাইল সাইন করে, আর এই কেমিস্ট্রি নোট লিখতে পারবে না? তুমি শুধু মুখে বলো চন্দ্রিমা, তোমার এই স্বামী আজ পুরো খাতা ভরিয়ে দেবে। অরি মনে মনে একটা অট্ট হাসি দিল। সে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসলো। ঠিক আছে, তাহলে লিখুন চ্যাপ্টার 3 জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। প্রথমে হেডিং দিন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। শারিম সোফায় বসে খাতা হাঁটুতে রেখে লিখতে শুরু করলো। দিলাম। তারপর? অরি মিষ্টি করে হেসে বলতে লাগলো, এবার লিখুন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এদের গাঠনিক সংকেত। আমি বলছি আপনি আঁকুন। কার্বন 4টা হাত বাড়িয়ে বসে আছে, হাইড্রোজেন এসে সেই হাতটা ধরেছে, ঠিক যেমন আপনি আমার হাত ধরে আছেন। শারিম ডাবল উৎসাহে লিখতে লাগলো। অরির মুখে এমন রোম্যান্টিক তুলনা শুনে সে যেন আকাশে তারা ছুঁয়ে ফেলেছে। শারিম ব্লাশ করতে শুরু করলো, বলল, বাহ বউ, কেমিস্ট্রির মধ্যে এত প্রেম আছে তা তো জানা ছিল না। অরি মনে মনে বলল, প্রেম দেখাচ্ছি রে বেটা, একটু পরে বুঝবি। তবে মুখে বলল, তা থাকবে না কেন। এবার লিখুন অ্যারোমেটিক যৌগ। বেনজিন রিং আঁকুন, একটা ষড়ভুজ আঁকবেন, ভেতরে একটা গোলা দেবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার এর নিচে মেকানিজমটা লিখুন। অরি অনর্গল কঠিন কঠিন কেমিস্ট্রির সমীকরণ, বিক্রিয়া আর মেকানিজম বলে যেতে লাগলো। শারিম প্রথম আধা ঘন্টা খুব রোম্যান্টিক মুডে লিখছিল। প্রতি লাইনের মাঝে মাঝে অরির দিকে তাকিয়ে চোখ মারছিল, মিষ্টি মিষ্টি হাসছিল। কিন্তু 1 ঘন্টা পার হওয়ার পর শারিমের পিঠ টনটন করতে লাগলো, আঙুলগুলো অবশ হয়ে আসছে। সারাদিনের অফিসের ক্লান্তির পর এখন এই গভীর রাতে কেমিস্ট্রির জটিল বিক্রিয়া লিখতে গিয়ে তার মাথা চুল ছেঁড়ার অবস্থা। শারিম কপাল মুছে বলল, উফ বউ, আর কতটুকু? আমার মাথা ঘোরাচ্ছে এবার, একটু থামো না, বাকিটা কাল লিখে। অরি সাথে সাথে মুখটা ছোট করে চোখের কোণে জল আনার ভান করে বলল, ও আচ্ছা, এই আপনার ভালোবাসা? একটু আগে না বলেন শিয়াল মুরগির মতো আলট্রা প্রোম্যাক্স ভালোবাসা, এখন সামান্য কয়েকটা পাতা লিখতে গিয়ে আপনার দম ছুটে যাচ্ছে। ঠিক আছে, দিতে হবে না লিখে। কাল স্যার আমাকে কোচিং থেকে তাড়িয়ে দিক, অপমান করুক। শারিম অরির চোখের জল, যদিও তা ছিল গ্লিসারিন দিয়ে ভুয়া অভিনয়, দেখে থতমত খেয়ে গেল। সে তড়িঘড়ি করে বলল, আরে না না চন্দ্রিমা, কাঁদছো কেন? আমি তো জাস্ট একটু মজা করছিলাম। এই তো আমি লিখছি, তুমি বলো। অরি মনে মনে বেশ খুশি হলো। বাছা আমার, লাইটার দিয়ে খাতা পোড়ানোর মজা এবার হাড়ে হাড়ে বোঝো। শারিম আবার শুরু করলো। পরে 2 ঘন্টা ধরে অরি শারিমকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটিয়ে নিল। কেমিস্ট্রি নোটস বলে পুরো প্র্যাকটিক্যাল আর থিওরি নোটস যা লিখতে অরির 3 দিন লেগেছিল, তা সে শারিমকে দিয়ে এক রাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে লিখে নিল। শারিমের হাতের আঙুলগুলো তখন প্রায় অবশ, চোখ ঘুমে ভেঙে আসছে, কপাল দিয়ে ঘাম ঝরছে। মৃধা আবরার শারিম জীবনে কোনোদিন এত বড় আমলাতান্ত্রিক ফাইলের পেছনেও এত খাটেনি, যা আজ সে কেমিস্ট্রি নোটের পেছনে খাটলো। ভোর 4টে নাগাদ অরি দেখলো খাতার শেষ পাতাটা পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে। তার পুড়ে যাওয়া সব নোট এখন হুবহু এই নতুন খাতায় বন্দী। শারিম ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে কলমটা ছুঁড়ে ফেলে দিল। খাতাটা অরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নব, তোমার সব নোট শেষ। এবার তো আমার উপর খুশি? এবার একটু আমার কাছে এসো, বড্ড ঘুম পাচ্ছে। শারিম যেই না অরিকে ধরার জন্য হাত বাড়ালো, অমনি অরির মুখে সেই মিষ্টি মায়াবী হাসি কর্পূরের মতো উবে গেল। অরি এক ঝটকায় খাতাটা শারিমের হাত থেকে কেড়ে নিল। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নিজের চশমাটা চোখে পরে নিল। তার সেই চেনা রাগী তেজি রূপটা সেকেন্ডের মধ্যে ফিরে এলো। সে শারিমকে একটা তীব্র ঝামটা মেরে বলল, দূরে থাকুন আমার থেকে, একদম ছোবেন না আমায়। শারিম পুরো আকাশ ভেঙে পড়ল। তার ঘুম ঘুম চোখ দুটো গোল গোল হয়ে গেল। বলল, বউ, মানে কি এর? এইমাত্র না তুমি এত মিষ্টি মিষ্টি কথা বললে, স্বামী স্বামী করলে? অরি খাতাটা বুকে জড়িয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, ওই মিষ্টি কথা ছিল আপনার মতো একটা জল্লাদকে সোজা করার ঔষধ। কি ভেবেছিলেন আপনি কাল রাতে আমার এত কষ্টের নোটগুলো পুড়িয়ে দিয়ে আপনি শান্তিতে ঘুমাবেন আর আমি বসে বসে কাঁদবো? অরি না অত কাঁচা মেয়ে নয়। হ্যাঁ, যে হাত দিয়ে আমার নোট পুড়িয়েছেন সেই হাত দিয়েই আজ আপনার পুরো নোট লিখিয়েছিলাম আমি, হিসেব বরাবর। শারিম সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পিঠের ব্যথায় সে আহ বলে উঠল। সে স্তম্ভিত হয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ অভিনয় করছিলে আমাকে দিয়ে খাটিয়ে নেওয়ার জন্য?
অরি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে না? অবশ্যই। আপনার এই ফালতু রোমান্টিকতার জন্য আমার পড়াশোনার ১২টা বাজছিল। এখন যান, নিজের রুমে গিয়ে ঘুমান। আমার পড়াশোনা একদম ডিস্টার্ব করা আপনার একটা মারাত্মক বাজে অভ্যাস হয়ে গেছে। চললাম আমি আমার রুমে পড়তে। শারীন সোফায় ধপ করে বসে পড়ল। তার প্রেমিক মনটা যেন এক মুহূর্তে ভেঙে চুরচুর হয়ে গেল। সে অরির দিকে তাকিয়ে অত্যন্ত করুণ, আবেগী আর অভিমানী গলায় বলল, বউ, আমার এত ভালোবাসা এত ত্যাগ তোমার নজরে পড়ছে না? তোমার মনটা আসলে কি দিয়ে জোড়া লাগানো বলো তো? এটা একটু গলে না আমার জন্য? আমি সারাদিন খাটুনে খেটে এসেও তোমার জন্য মাঝরাতে পুরো খাতা লিখে দিলাম, আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? তোমার এই মন কি কখনো গলবে না? অরি দরজার হ্যান্ডেল ধরে পেছনে ফিরে তাকালো, ঠোঁট উল্টে এক চরম তাচ্ছিল্যের উত্তর দিল, এই মন কোনোদিনও গলবে না, কারণ এটা অরি আনোয়ার সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়েছে। সরি মৃধা, আপনার এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। বউয়ের মুখে এমন অদ্ভুত, উদ্ভট আর মার কাট উত্তর শুনে শারীন পুরো হা হয়ে গেল। বেচারা হাসবে না কাঁদবে নাকি নিজের কপাল চাপড়াবে তা বুঝতে পারল না। আনোয়ার সিমেন্ট নিয়ে মন জোড়া লাগানো এই মেয়ে আসলেই এক পিস। শারীন নিজের অবশ হয়ে যাওয়া আঙুলগুলো একটু চটকে নিল। ব্যথার চোটে একটা তাচ্ছিল্যের বলল, বাহ চন্দ্রিমা বাহ, আনোর সিমেন্ট বলি, এমন কম দামের লোকাল সিমেন্ট দিয়ে মন জোড়া না লাগিয়ে যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো সিমেন্ট যেমন শাহ স্পেশাল বা স্ক্যান সিমেন্ট নিয়েও লাগাতে তাহলে একটু ভরসা করা যেত। এখন তো দেখছি এই পচা সিমেন্টের ডেট 2 দিনেই খতম হবে। শারীন সোফায় গা এলিয়ে দিয়ে একটু চোখ টিপে হেসে বলল, লিখে রাখো বউ, মৃধাব্র শারিমের ভালোবাসা যে উত্তাপ, তাদের সস্তা আনোর সিমেন্ট 2 দিনে ফেটে চৌচির হয়ে যাবে। আর তখন শারিমের জন্য অরির মন গলতে গলতে একদম মুতলিয়ে পড়বে। তখন কিন্তু আমি আর এই খাতা লিখে দেবো না, বলে রাখলাম। অরি আর এক মুহূর্ত দাঁড়ালো না। শারীনকে একটা ভেঙচি কেটে নিজের কষ্টের উদ্ধার হওয়া নোটবুকটা বুকে চেপে ধরে সে সগর্বে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আর ঘরের ভেতরে সোফায় শুয়ে শারীন নিজের ব্যথার চোটে অবশ হাতটার দিকে তাকালো। তারপর ছাদের দিকে তাকিয়ে এক চিলতে হেসে বিড়বিড় করে বলল, তুমি সত্যি একটা আস্ত পাগল, কিন্তু এই পাগলিটাকে যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। নিজের রুমে পা রাখতে অরি দীর্ঘশ্বাসের সঙ্গে এক বুক ক্লান্তি বেরিয়ে এলো। ঘরের নরম আলোয় চোখ পড়তেই সে দেখলো জেবা বই খাতা একপাশে ঠেলে দিয়ে খাটের উপর আড়াআড়িভাবে পড়ে অঘরে ঘুমাচ্ছে। পড়াশোনার বিন্দুমাত্র নামগন্ধ নেই সেখানে। অরি নিজের পরনের হালকা কালো সুতি শাড়িটার দিকে তাকিয়ে চরম বিরক্তিতে মুখটা কুঁচকে ফেলল। শাড়ির কুচিগুলো সামলাতে গিয়ে ওর মেজাজটা আরও চটে গেল। মনে মনে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর উপর ওর প্রচণ্ড রাগ হতে লাগলো। আজ সন্ধ্যায় পড়ানা এগিয়ে ও যখন ইন্টারনেটে সার্চ করছিল কিভাবে স্বামীকে বশ করে নিজের কাজ করিয়ে নেওয়া যায়, তখন চতুর এআই তাকে বুদ্ধি দিয়েছিল স্বামীকে শাড়ি পরে চমকে দিতে। তার সামনে গিয়ে একটু সোহাগ ও ভালোবাসা দেখালেই সে গলে জল হয়ে যাবে এবং আপনার সব আবদার এক নিমিষে পূরণ করে দেবে। কিন্তু অরির কাছে এখন পুরো বিষয়টাই একটা মস্ত বড় আকাম বুদ্ধি বলে মনে হলো। শারীনকে শাড়ি পরে দেখানোর পর তার মধ্যে এমন কোনো বিশেষ বা জাদুকরী প্রতিক্রিয়া ও দেখেনি। উল্টো শারীন শিয়াল মুরগির উদ্ভট ভালোবাসার সংজ্ঞা দিয়ে ওকে জ্বালিয়েছে। যদিও নোটগুলো উদ্ধার হয়েছে, কিন্তু এই ভারী শাড়ি পরে থাকার ঝুঁকি আরও নিতে পারছে না। ধুর, যত সব ফালতু এআই এর ফালতু বুদ্ধি। ওটা কি আর সারিমের মতো জল্লাদের ওপর কাজ করে নাকি? বিড়বিড় করে অরি আলমারি থেকে আরামদায়ক একটা শার্ট আর ঢিলে ঢোলা প্লাজো বের করে নিল। বাথরুমে গিয়ে দ্রুত শাড়িটা বদলে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদামি চুলগুলো একটা হাত খোপা করে বেঁধে নিজের কষ্টার্জিত সেই কেমিস্ট্রির নতুন খাতা আর কিছু প্রয়োজনীয় বই হাতে তুলে নিল। যেভাবে ঘুমোচ্ছে এই রুমে বসে পড়া সম্ভব নয়, নয়তো দেখা যাবে ওর পড়ার আওয়াজে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটবে। তাই ও সিদ্ধান্ত নিল দুতলা লাইব্রেরি রুমে গিয়ে বাকি রাতটুকু পড়াশোনা করবে। কথা মতো বই খাতা বুকে চেপে অরি সিঁড়ি বেয়ে দুতলায় নেমে এলো। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ প্রধান ফটকের খটখট শব্দে অরির পায়ের গতি থমকে গেল। গাড়িতে তখন ভোর 4:30 ছুঁই। এই শেষ রাতে কে এলো? অরি উঁকি দিয়ে দেখলো আরিশান মৃধা ধীর পায়ে ভেতরে প্রবেশ করছেন। ওনার অবয়ব দেখে অরির বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। আরিশান মৃধার চোখ মুখ প্রচণ্ড শক্ত, চোখের কোণগুলো রক্তবর্ণ হয়ে লাল হয়ে আছে। ওনার চওড়া কপালে ক্লান্তির চেয়েও বেশি এক গভীর মানসিক ট্রমার স্পষ্ট ছাপ।
যে মানুষটা সবসময় মেরুদণ্ড সোজা করে গম্ভীর আর আভিজাত্য নিয়ে চলেন, আজ ওনার দেখে মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওনার সমস্ত শক্তি শুষে নিয়েছে। বাবার এমন বিপর্যস্ত অবস্থা দেখে অরির খুব কষ্ট হলো। বুকের ভেতর এক তীব্র অপরাধবোধ এসে ওকে গ্রাস করলো। কিছুক্ষণের জন্য নিজের কাছে মনে হতে লাগলো জেবার সঙ্গে বাবাকে এভাবে জোর করে বিয়েটা না দিলেও বোধহয় ভালো হতো। হয়তো এই অসম ও জবরদস্তিমূলক বিয়ের ধকল আর সমাজের চাপটাই ওনার এই অবস্থার জন্য দায়ী। অরি নিজের অপরাধবোধ কাটিয়ে ধীর পায়ে আরিশান মৃধার দিকে এগিয়ে গেল। ওনার হাতটা ছুঁয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় আরিশান মৃধা নিজের ডান হাতটা বাতাসে তুলে অরিকে মাঝপথে থামিয়ে দিলেন। ওনার সেই হাত তোলার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত দূরত্ব। ওনার চিবুকটা শক্ত হয়ে রইল, অত্যন্ত নিচু অথচ পাথরের মতো শক্ত ও ভারী গলায় ও বললেন, যাও, নিজের কাজ করো। কণ্ঠস্বরটা এতটাই রুক্ষ আর শীতল ছিল যে অরির পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। আরিশান মৃধা ওকে যতই শাসন করুক না কেন, যতই রেগে থাকুক না কেন, কখনো ওর সঙ্গে এমন শক্ত পরকীয় গলায় কথা বলেননি। অরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিশান মৃধা নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন এবং দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। করিডোরের আবছা আলোয় অরির চোখের কোণে সামান্য জল চিকচিক করে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগেই ও সেটা আঙুল দিয়ে মুছে ফেলল। নিজেকে শক্ত করে ও পা বাড়ালো রিডিং রুমের দিকে। রিডিং রুমে ঢুকতেই টেবিলের ওপর বই খাতাগুলো রাখলো অরি। চেয়ার টেনে বসেও অর্গানিক কেমিস্ট্রির মেকানিজমগুলোর দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু মগজের ভেতরের আলোড়ন কিছুতেই থামছিল না। যতবারই বইয়ের দিকে তাকাচ্ছিল ততবারই ওর চোখের সামনে ভেসে উঠছিল আরিশান মৃধার সেই লাল টকটকে চোখ আর শক্ত কণ্ঠস্বর। আমি কি আসলেই সারিমের সঙ্গে হাত মিলিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি? বিয়েটা না দিয়ে অন্যভাবেও কি বাবা সুস্থ হতে পারবে না? অরির এই দোটানায় থাকা মন বারবার মনোযোগ আরিশান মৃধার আচরণের দিকে চলে যাওয়ায় পড়াশোনার এক নাগারে ব্যাঘাত ঘটছিল। এক পৃষ্ঠা পড়তে ওর আধা ঘন্টা কেটে গেল, অথচ মাথার ভেতর কিছু ঢুকলো না। এক পর্যায়ে চরম হতাশায় অরি বই খাতাগুলো এক সাইডে ঠেলে সরিয়ে রাখলো। চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলো। নিজের মস্তিষ্ককে একটু রিল্যাক্স ফিল করাতে চাইলো। এক গভীর নীরবতা পুরো রুমটাকে গ্রাস করে রেখেছিল। ঠিক তখনই দরজা লকটা আলতো শব্দে খুলে গেল। অরি চোখ মেলতেই দেখলো শারিম রুমে প্রবেশ করছে। ওর পরনে এখন স্যুটের বদলে একটা হালকা টি শার্ট, চোখে মুখে এখনও সেই কয়েক ঘন্টার টানা খাটুনির রেশ। শারিমকে দেখে অরি নিজের ভেতরের অস্থিরতা ও মন খারাপের ভাবটা এক নিমিষে লুকিয়ে ফেলল। অরি নিজেকে একদম নর্মাল দেখানোর চেষ্টা করলো। সে চায় না বাবার এই অদ্ভুত আচরণ আর নিজের মন খারাপের কথা বলে শারিমকে নতুন করে আপসেট করতে। এমনিতেও ছেলেটা তার বাবার জন্য ভেতরে ভেতরে কতটা টান টান উত্তেজনায় থাকে তা অরি জানে। ও নতুন কোনো অশান্তি তৈরি করতে চাইল না, কিন্তু শারিম যেন অন্য মুডে ছিল। সে ঘরে ঢুকে অরির এই গম্ভীর রূপ দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। এরপর ধীর পায়ে এগিয়ে এসে অরির টেবিলের ওপর ঝুঁকে বসলো। কি ব্যাপার বউ, এখানে একে একে বাচ্চার মতো মুখ করে বসে আছো কেন? আনোয়ার সিমেন্ট জোর কি এখন আলগাতে শুরু করেছে? শারিন চোখ টিপে দুষ্টামি শুরু করে দিল। অরি একটা বিরক্তিকর ভঙ্গি করে বলল, দেখুন সারিম, ফালতু বকবক করবেন না। এমনিতে আমার মাথা ধরে আছে, জানতো এখান থেকে। শারিম অরির এই বিরক্তিতে মোটেও পাত্তা দিল না। ও আলতো করে অরির সামনে থাকা বই আর খাতাগুলো এক ঝটকায় সরিয়ে এক পাশে রেখে দিল। তারপর নিজের পেছনে লুকিয়ে রাখা দুটো কাঁচের বোতল এনে টেবিলের ওপর রাখলো। বোতল দুটোর ভেতরে চমৎকার রঙিন তরল। অরি ভাবলো হয়তো শারিম ওর জন্য ফ্রিজ থেকে কোনো ফ্রুট জুস বা এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছে। শারিম কিছু বলার আগেই অরি নিজের তৃষ্ণা আর মানসিক ক্লান্তি দূর করতে একটা বোতল টেনে নিল। আরে অরি শোনো, এটা কিন্তু। শারিম হাত বাড়িয়ে থামানোর চেষ্টা করলো, কিন্তু অরি শারিমের কোনো কথা না শুনে বোতলের মুখ খুলে একেবারে এক টানে অর্ধেকটা তরল গলায় ঢেলে দিল। তীব্র ঝাঁঝালো আর একটা অদ্ভুত মাদকতাময় স্বাদ ওর কণ্ঠনালী বেয়ে নেমে যেতেই ও কাঁচতে শুরু করলো। উফ, এটা কি জুস, এত ঝাঁঝালো কেন? অরি চোখ মুখ কুঁচকে বলল। শারিম বোতলটা ওর হাত থেকে টেনে নিয়ে হা হা করে হেসে উঠল। পাগলি, এটা জুস না, এটা হলো হাই লেভেল ড্রিঙ্ক। ভাবছিলাম আমি একা খাবো, কিন্তু তুমি তো দেখি আবার আমার চেয়েও বড় ঘাতক। নেশার প্রথম ধাক্কাটা অরির মগজে গিয়ে লাগতেই ওর চারপাশের চেনা জগৎটা কেমন যেন দুলতে শুরু করলো। ওর ভেতরে সমস্ত সংকোচ, বাবার দেওয়া সেই মানসিক কষ্ট আর ক্লান্তি এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। অরি এক অদ্ভুত হালকা অনুভব করতে লাগলো। শারিমও বোতল থেকে বাকি অংশটা গ্লাসে ঢেলে চুমুক দিল।
ঘন্টাখানেক পরের দৃশ্য। রিডিং টেবিলের ওপর এখন দুটো খালি বোতল আর অর্ধেক শেষ হওয়া একটা কাঁচের গ্লাস এখন কোনায় পড়ে আছে। শারিম আর অরি আজ সীমার চেয়ে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। দুজনের চোখ ঘুমে আর নেশায় জড়িয়ে আসছে, কিন্তু শরীরের ভেতরের এনার্জি যেন দপ করে উপচে পড়েছে। মদের তীব্র অ্যালকোহল ওদের অবচেতন মনকে পুরোপুরি শাসন করছে। শারিম ড্রিঙ্কের ঘোরে নিজের সমস্ত ভাব গাম্ভীর্য ভুলে সোফার উপর জুতো সহ দাঁড়িয়ে পড়েছে, আর অরি নিচে পার্সিয়ান কার্পেটের ওপর দুই পা ছড়িয়ে বসে মাথা দোলাচ্ছে। ওর বাদামি চুলগুলো ইতিমধ্যে খুলে পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। শার্টের ওপরে দুটো বোতাম আলগা। শারিম টেবিলের ওপর থেকে একটা প্লাস্টিকের স্কেল তুলে নিয়ে সেটাকে কাল্পনিক মাইক বানালো। ওটা ঠোঁটের সামনে ধরে চোখ দুটো বন্ধ করে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার করে বলে উঠলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য গ্রেট মিক্সোলজিস্ট মৃধা আবরার শারিম আজ আপনাদের সামনে শোনাবে এক ঐতিহাসিক ক্লাসিক সঙ্গীত। অরি, মাই লাভ, বিট ড্রপ করো। অরি নিচে বসে মাতাল গলায় খিলখিল করে হেসে উঠল। ওর একটা তীব্র হিক্কা উঠল। ও হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কোনো বিট নাই রে ভাই, এই দুনিয়ার সব বিট শেষ, তুই খালি কা, আমি আছি তোর ব্যাকআপ সিঙ্গার, মার টান। শারিম সোফার ওপর দাঁড়িয়ে পুরো দমে মাতলামি শুরু করলো। শরীরটাকে ডানে বামে হেলে দুলে এক হাত আকাশে ছুড়ে দিয়ে গাইতে লাগলো। সাগর কলা। হরি নিচে বসে দুই হাত আকাশে তুলে চোখ বন্ধ করে পুরো মুখ হা করে চিৎকার দিয়ে ব্যাকআপ দিল। হ্যাঁ, শারিম আবার কোমর দুলিয়ে গাইল। শুভ্রি কলা। হরি আবার তালি বাজিয়ে চিৎকার করলো। হ্যাঁ, শারিম এবার সোফার ওপর এক পায়ে তাল ঠুকে গাইল। চম্পা কলা। অরি সোফার ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, হ্যাঁ। শারিম চোখ বন্ধ করে দরদ ঢেলে গাইল। কবরি কলা। হরি এবার টাল সামলাতে না পেরে আবার কার্পেটে আছাড় খেয়ে হেসে উঠল এবং গলায় রক ফুটিয়ে টান দিল। হ্যাঁ, শারিম এবার সোফা থেকে লাফ দিয়ে নিচে নামলো। ও অরির দুই হাত ধরে ওকে টেনে তোলার চেষ্টা করতে করতে অত্যন্ত দ্রুত লয়ে র্যাপারদের মতো গাইতে লাগলো। সাগর কলা, শুভ্রি কলা, চম্পা কলা, কবরি কলা, সাগর কলা। দুইজনে মিলে একসাথে তাল মিলিয়ে পা দুলিয়ে ঘরের মাঝখানে টালমাটাল হতে হতে একসঙ্গে সমন্বয়ে গাইতে লাগলো। এত রকম কলার ভিতর নাইকে কোনো ছলা কলা, হায় কলা কলা। গান শেষ হতে দুজনে একসাথে হাসতে হাসতে একে অপরের ওপর ভেঙে পড়লো। শারিমের শক্ত বুকটার ওপর অরির মাথাটা এসে ঠেকলো। অরি তপ্ত নিঃশ্বাস শারিমের গলায় লাগতেই শারিমের ভেতরের সুপ্ত পুরুষটা যেন এক ঝটকায় জেগে উঠল। হাসির রেশটা আস্তে আস্তে কমে এলো, কিন্তু ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর উষ্ণ হয়ে উঠল। শারিম নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। সে ড্রিঙ্কের ঘোরে চন্দ্রিমা তথা অরির দিকে তাকালো। এই মুহূর্তে অরিকে কোনো বিদ্যাসাগর বা রাগী মেয়ে বলে মনে হচ্ছে না। ও ঠোঁটের কোণে লেগে থাকা সেই মাতাল হাসি, নেশাগ্রস্ত ডাগর চোখ আর এলোমেলো চুল শারিমকে পুরোপুরি পাগল করে দিচ্ছে। শারিম আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে অরিকে কোমরে জড়িয়ে ধরে এক ঝটকায় তুলে নিল। অরি নেশার ঘোরে প্রথমে একটু চমকে উঠে শারিমের বুকে হালকা ধাক্কা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, আরে সারিম ছাড়ো, কি করছো? কিন্তু শারিম কোনো কথা শুনল না। ও অরিকে সোজা নিয়ে গিয়ে ঘরে থাকা সে বিশাল কাঠের রিডিং টেবিলের ওপর বসিয়ে দিল। টেবিলের ওপর রাখা দুই একটা কলম আর ডায়েরি মেঝেতে পড়ে গেল সশব্দে। শারিম অরির মুখোমুখি দাঁড়িয়ে ওর দুই হাত শক্ত করে টেবিলের ওপর চেপে ধরল। এরপর অত্যন্ত উগ্র গভীর ভালোবাসায় অরির শার্টের কলারটা ধরে এক টানে উপরের বোতামগুলো আলগা করে দিল। অরির ফর্সা মসৃণ বুকটা উন্মুক্ত হতেই শারিম নিজের মুখটা সেখানে গুজে দিল। ও ঠোঁটের আর দাঁতের তীব্র ছোঁয়া অরির গলার নিচে কলার বনে আছড়ে পড়ল। নেশার ঘোরে অরি প্রথমে কিছুটা কুঁকড়ে গিয়েছিল। সে অবচেতনভাবেই শারিমের চুলগুলো খামচে ধরেছিল সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শারিমের ঠোঁটে সেই তীব্র উষ্ণতা আর পৈশাচিক ভালোবাসার টান অল্পক্ষণের মধ্যে অরির ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মদের নেশার শরীরের হরমোনের জোর আর মিলে অরিকেও এক অদ্ভুত দুনিয়ায় নিয়ে গেল। অরি আর বাধা দিল না, উল্টো সে নিজের দুই পা দিয়ে শারিমের কোমরটা শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন শারিমকে নিজের অস্তিত্বের ভেতরে টেনে নিতে চায়। অরি নিজের মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে শারিমের পিঠে নিজের নখ বসিয়ে দিল। জানালার বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে, কিন্তু লাইব্রেরির ঘরের ভেতরের অন্ধকার আর কামনার আগুন তখন তুঙ্গে। শারিম অরির শার্টটা পুরোপুরি শরীর থেকে সরিয়ে ফেলে ওর উপরে ঝুঁকে পড়ল।
দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ, কাপড়ের খসখসানি আর টেবিলের কাঠের মৃদু আওয়াজ মিলে পুরো ঘরে এক অবর্ণনীয় রোমান্টিক পরিবেশ সৃষ্টি করলো। কোনো নিয়ম নেই, কোনো সামাজিক দেওয়াল নেই। আজ রাতে কেবল দুটো মাতাল শরীরে তীব্র মিলন ঘটল। শাড়ি অরির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে ওকে সম্পূর্ণ নিজের করে নিল। অরিও সমস্ত লজ্জা ভুলে নেশার ঘুরে শারিমের প্রতিটি ছোঁয়ার সঙ্গে তাল মেলাতে লাগলো। টেবিলের ওপর ছড়িয়ে থাকা বই খাতাগুলোর মাঝেই আজ রাতে ওদের প্রথম পূর্ণাঙ্গ মিলন সম্পন্ন হলো। না না সারিম প্লিজ। একটা তীব্র আর্তনাদ গলা চিরে বেরিয়ে আসার আগেই অরি ধরফর করে টেবিলের ওপর উঠে বসলো। ওর পুরো শরীর ঘামে লেপ্টে আছে, বুকের ভেতরটা যেন কোনো এক বুনো ঘোড়ার মতো অবাধ্য গতিতে ওঠানামা করছে। দুই হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল অরি। চোখ দুটো বড় বড় করে চারপাশের অন্ধকার ঘরটার দিকে তাকালো। কোথায় শারিম? জানালার ভারী পর্দার ফাঁক গলে ভোরের এক চিলতে ধূসর আলো এসে পড়ছে লাইব্রেরির ঘরের মেঝেতে। টেবিলের ওপর ঠিক আগের মতোই সাজানো রয়েছে অর্গানিক কেমিস্ট্রির মোটা বইটা, পাশে খাতা আর কলম। কোনো ড্রিঙ্কের বোতল নেই, কোনো খালি গ্লাস নেই, সবকিছু একদম পরিপাটি নিস্তব্ধ। অরি নিজের শরীরের দিকে তাকালো। ওর পরনে সেই ঢিলেঢালা প্লাজো আর শার্টটা হুবহু অক্ষত অবস্থায় রয়েছে, একটা বোতামও আলগা হয়নি। তার মানে এতক্ষণ ও যা কিছু দেখছিল, যা কিছু অনুভব করছিল, তার সব কিছু একটা স্বপ্ন ছিল। অরির হৃৎপিণ্ডের ধকধকানিটা ওর কানের পর্দায় এসে ধাক্কা মারছিল। অরি নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে টেবিল থেকে নেমে দাঁড়ালো। নিজের ভেতরের এই তীব্র লজ্জাবোধ ও কিছুতেই সামলাতে পারছিল না। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের লাল হয়ে থাকা মুখটা দেখতে পেল। ছি 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 অরি, তুই শেষে এই সমস্ত নোংরা লজ্জাজনক জিনিস স্বপ্নে দেখলি? ছি, এই জল্লাদটার সাথে তাও ছি। অরি নিজের গালে নিজেই হালকা একটা থাপ্পড় মারল। তোর মগজ কি একদম পচে গেছে রে? পড়ার টেবিলে বসে ঘুমিয়ে ঘুমিয়ে তুই এসব স্বপ্ন দেখছিলি? আসলে কাল রাতে লাইব্রেরি রুমে পড়তে বসে হরির মনটা বারবার আরিশান মৃধার সেই রক্তবর্ণ চোখ আর পাথরের মতো শক্ত কণ্ঠস্বর সবকিছু মিলিয়ে ওর মস্তিষ্কের উপর তীব্র চাপ সৃষ্টি হয়েছিল। বাবাকে নিয়ে অতর্কিত দুশ্চিন্তা আর পড়ার ক্লান্তিতে চোখটা কখন যে লেগে এসেছিল বেচারি নিজেই টের পায়নি। আর সেই তন্দ্রাচ্ছন্ন অবচেতন মনই ওকে এমন এক নিষিদ্ধ তীব্র গোলক ধাঁধায় নিয়ে ফেলছিল, যাও কখনো কল্পনার জগতেও স্থান দেয়নি। অরি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলে ঝাপটা দিল, কিন্তু স্বপ্নে সেই অনুভূতিগুলো শারিমে সেই তীব্র চাদরের মতো জড়িয়ে ধরার টান যেন কিছুতেই ওর মন থেকে মুছছিল না। অরি নিজেকে নিজে বারবার ধমকাতে লাগলো। মনোযোগ দে অরি, পড়াশোনায় মনোযোগ দে, এসব ফালতু চিন্তা মাথা থেকে বের কর তো। সকাল তখন 1:30। অরি লাইব্রেরি রুমের জানালাটা খুলে দিয়ে সকালে ঠান্ডা বাতাসটা গায়ে মাখছিল, নিজের মনটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই দরজার মৃদু শব্দ হলো। অরি পেছনে ফিরে তাকাতেই দেখলো জেবা দাঁড়িয়ে আছে। জেবাকে দেখতেই অরির বুকের ভেতরটা আবার খচখচ করে উঠল, কিন্তু আজ জেবার অবয়বটা অন্যরকম লাগছিল। চোখের নিচে কালচে দাগ আর মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। পরনের কাপড়টা কিছুটা কুচকানো, দেখলেই বোঝা যায় ওর মুডটা আজ ভীষণ রকমের খারাপ। জেবা ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে অরির মুখোমুখি এসে দাঁড়ালো। ওর দুই চোখ উপচে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ও দাঁতে দাঁত চেপে সেটা আটকে রাখার চেষ্টা করছে। অরি কিছুটা শঙ্কিত হয়ে বলল, কি হয়েছে জেবা? তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে? জেবা অরির প্রশ্নের কোনো উত্তর দিল না। সে সরাসরি অরির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভাঙা অপরাধবোধ জর্জরিত গলায় বলল, দোস্ত, আমি কি তোদের জীবনে বড্ড বেশি সমস্যা হয়ে দাঁড়ালাম রে? আমার জন্য কি তোদের বাবা মেয়ের এই সুন্দর পবিত্র বন্ডিংটা ভেঙে গেল? জেবার মুখ থেকে এই কথাটি শুনে অরি পুরো স্তব্ধ হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, তুই এসব কি বলছিস জেবা? বাবা মেয়ের বন্ডিং ভাঙবে কেন? জেবা একটা দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। নিজের দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে মুখটা নিচু করলো। ওর চিবুক কাঁপছিল। আমায় আর লুকোনোর চেষ্টা করিস না অরি। গতকাল রাতে তোর সঙ্গে আঙ্কেল, ওনার হওয়ার সব ব্যবহার, ওনার সেই রুক্ষ কণ্ঠস্বর, সব কিছু আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। অরি অবাক হয়ে বলল, তুই দেখেছিস? কিন্তু তুই তো রুমে ঘুমাচ্ছিলি। ঘুম ভেঙে গিয়েছিল রে। জেবা ঝাপসা চোখে অরির দিকে তাকালো। হঠাৎ মাঝরাতে জেগে দেখি তুই রুমে নেই। ভেবেছিলাম হয়তো নিচে জল খেতে গিয়েছিস বা কিছু। তোকে খুঁজতে আমি যখন রুম থেকে বের হই, তখন দোতলার সিঁড়ির ওপর থেকে আমি স্পষ্ট দেখতে পাই আঙ্কেল ভেতরে ঢুকছেন। তুই যখন ওনার কাছে এগিয়ে গেলি, উনি যেভাবে তোকে
হাত উঁচিয়ে থামিয়ে দিলেন আর শক্ত গলায় কথা বলেন, সেটা দেখার পর আমি নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে অরি। এই সব কিছুর জন্য আমি দায়ী শুধু। জেবা চোখ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। সে নিজের ওড়না দিয়ে মুখটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আমার এই ভালোবাসাটা কেন পাপ হলো বলতো অরি? সমাজ কেন এটাকে এভাবে দেখছে? ওনার আর আমার বয়সটা এক নয় বলে কেন অরি? আমি তো ওনার বয়স নিয়ে, ওনার অতীত নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন তুলিনি। আমার মনে ওনার জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা আছে, সেখানে তো কোনো খামতি ছিল না। তাহলে বাধা কোথায়? অরি জেবার পাশে এসে হাঁটু গেড়ে বসলো। ও জেবার কাঁধে হাত রেখে ওনাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু জেবা আজর ভেতরে জমানো সব ক্ষোভ আর কষ্ট উগরে দিতে চাইলো। উনি হয়তো আমাকে কোনো দিনও সেই নজরে দেখবেন না অরি। আমি হয়তো স্বামীর ভাইয়ার জোরে তোদের পরিবারের ওনার স্ত্রী হিসেবে একটা সামাজিক স্বীকৃতি পাবো। ওনার বাড়িতে ওনার স্ত্রীর পরিচয়ে মাথা গোজার ঠাঁই পাবো। কিন্তু উনি মনে মনে আমাকে কোনো দিনও মেনে নিতে পারবেন না। উনি কখনো আমাকে ভালোবাসবেন না। জেবা অরির হাত দুটো শক্ত করে চেপে ধরলো। দরকার কি অরি? দরকার কি এই জোর করে তৈরি করা সম্পর্কের সামনে আগানোর, যেখানে কোনো আত্মিক টান নেই? দেখছিস না, উনি আমার এই উপস্থিতির জন্য তোর থেকে, সারিম ভাইয়ার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছেন। উনি নিজেকে একটা খাঁচায় বন্দি করে ফেলছেন। আমার কারণে তোদের এই হাসি খুশি পরিবারটায় একটা নীরব অশান্তির ছায়া নেমে এসেছে। আমি এটা সহ্য করতে পারছি না। জেবার এই তীব্র আত্মগ্লানি আর কান্না দেখে অরির নিজের চোখের কোণেও ভিজে উঠল। ও খুব ভালো করে জানে আরিশান মৃধার ব্যক্তিত্ব কতটা কঠিন, কিন্তু অরি এটাও বোঝে যে জেবার মনে কোনো পাপ বা লোভ ছিল না। জেবা সত্যি আরিশান মৃধাকেও সমস্ত খামতিসহ ভালোবেসেছে। অরি জেবার চোখের জল আলতো করে মুছে দিল। এরপর জেবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম, শান্ত এবং বোঝানোর ভঙ্গিতে বলল, যেবা শান্ত হ, নিজেকে এতটা অপরাধী ভাবা বন্ধ কর। তুই কোনো পাপ করিসনি, আর কারো সুন্দর জীবন তুই নষ্ট করতে আসিসনি। তুই একটা কথা ভেবে দেখিসনি দোস্ত, যে কোনো সম্পর্ক, বিশেষ করে এরকম একটা অপ্রত্যাশিত সম্পর্ক ঠিক হতে কিছুটা সময় তো লাগেই। জেবা কাঁদতে কাঁদতে অরির দিকে তাকালো। অরি একটা মৃদু শ্বাস নিয়ে বলতে লাগলো, বাবা সারা জীবন একটা নির্দিষ্ট নীতি, একটা কঠোর গাম্ভীর্য নিয়ে চলেছেন। মায়ের চলে যাওয়ার পর উনি নিজের চারপাশটা একটা শক্ত দেয়াল তুলে দিয়েছিলেন। ওনার জীবনে এই পরিবর্তনটা এত দ্রুত, এত আকস্মিকভাবে ঘটবে, সেটা উনি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না। বিশেষ করে তোকে উনি এতদিন আমার বান্ধবী হিসেবে নিজের মেয়ের মতো স্নেহের চোখে দেখে এসছেন। ওনার মতো একজন গম্ভীর মানুষের পক্ষে সে চির মানসিকতা ভেঙে হুট করে তোকে ওনার স্ত্রীর আসনে বসানো বা তোকে সেই নজরে দেখাটা কি আসলে এতটা সহজ? অরির কথার গভীরতা জেবার মনের ভেতরের ক্ষোভটাকে কিছুটা প্রশমিত করলো। ও চুপচাপ অরির কথাগুলো শুনতে লাগলো। মানুষের মন তো কোনো রোবট নয় যে সুইচ টিপলেই অনুভূতি বদলে যাবে। অরি হাসার চেষ্টা করে বলল, বাবা এখন একটা তীব্র আত্মদ্বন্দ্বে ভুগছেন। উনি একদিকে নিজের নীতি আর সমাজের চোখের ভয় পাচ্ছেন, অন্যদিকে তোদের এই নতুন সম্পর্কের বাস্তবতা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। উনি কাল রাতে যে রুক্ষ ব্যবহারটা আমার সাথে করেছেন, সেটা আমার উপর রাগ থেকে করেননি রে। সেটা ওনার নিজের ভেতরে সেই অশান্তি আর মানসিক ট্রমার বহিঃপ্রকাশ মাত্র। উনি নিজেকে সামলাতে পারছেন না বলেই আমাদের থেকে একটু দূরত্ব বজায় রাখছেন। অরি জেবার গালে হাত বুলিয়ে বলল, একটু সময় দে জেবা, একটু সময় দিতেই হবে। আল্লাহর উপর ভরসা রাখ, যে আল্লাহ তোদের এই অসম পরিস্থিতিকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, উনি নিশ্চয়ই সামনে সব ঠিক করে দেবেন। আর তুই নিজেকে একা কেন ভাবছিস? আমি আর সারিন তো সবসময় তোর পাশে আছি। আমরা তোকে এই গোলক ধাঁধায় একা ফেলে কোনোদিনও যাব না। অরির এই পরিপক্ক আর সান্ত্বনাদায়ক কথাগুলো জেবার বুকের ভেতরে সেই পাথরের মতো ভারী কষ্টটাকে এক নিমিষে হালকা করে দিল। সে অরির দিকে তাকিয়ে এক অদ্ভুত স্বস্তি অনুভব করলো। এই কঠিন পরিস্থিতিতে নিজের পরিবারও হয়তো ওকে ভুল বুঝছে, সেখানে অরি ওর পাশে এক অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। ওর কোনো ভুল ধরেনি, ওকে সমাজচ্যুত ভাবেনি। জেবা অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ল। ও এক ঝটকায় অরিকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখের জল কৃতজ্ঞতার অশ্রু হয়ে অরির শার্টের কাঁধটা ভিজিয়ে দিল। আমি সত্যিই খুব ভাগ্যবান রে অরি।
জেবা ফিসফিস করে বলল, ওর গলাটা তখনও কান্নায় বুজে আসছিল। তোর মতো একজন ফ্রেন্ড আর সানিম ভাইয়ার মতো একজন মানুষের সাপোর্ট না পেলে আমি হয়তো এই মানসিক চাপ সহ্য করতে না পেরে কবেই নিজেকে শেষ করে দিতাম। তোরা আমার জন্য যা করছিস এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। অরি জেবার পিঠ চাপড়ে দিয়ে হেসে বলল, ধুর বাদামনি, বান্ধবীদের মধ্যে আবার কিসের ঋণ রে? এখন চল, এ প্যাঁচার মতো মুখটা ধুয়ে আয়। আর শোন, পড়াশোনা একদম বাদ দেওয়া যাবে না, যেভাবেই হোক মেডিকেলের চান্স পেতেই হবে কিন্তু। জেবা অরির কথায় একটু হেসে ফেলল। ওর মনের মেঘগুলো যেন কিছুটা কেটে গেল। ও সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো মুছে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজনে একসাথে মিলে পড়তে বসবো। জেবা লাইব্রেরি রুম থেকে বের হয়ে যাওয়ার পর অরি আবার জানালার দিকে তাকালো। সকালের সদ্য রোদ তখন চারপাশকে উজ্জ্বল করে তুলেছে। অরি নিজের বুকের ওপর হাত রাখলো। জেবাকেও সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু ওর নিজের মনের ভেতরেও সেই দোটানায় ভুগছে। সে জেবাকে খানিকক্ষণের জন্য সান্ত্বনা দিয়ে জেবার ক্যারিয়ারের দিকে ফোকাস ধরে রাখতে চাচ্ছে। অপরদিকে আরিশান মৃধার অবস্থা সম্পর্কেও অরি অবগত। বুঝতে পারছে না এই অসম বয়সের প্রেমের শেষ পরিণাম আসলে কি হবে।